আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ আনিসুল ইসলাম। আহ, আমি প্রোগ্রামিং হিরোতে কাজ করছি অলমোস্ট 5 বছরের কাছাকাছি। এখানে তেমন কোনো স্পেসিফিক ভ্যালুয়েবল রোল নাই, যদি আমাদের একটা টিম আছে, গ্রোথ অ্যান্ড এক্সপানশন, সেই টিমের সাথে কাজ করা হয়। আহ, এই আর কি আমার পরিচয়। তো আমরা শুরু করি, মানে আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে আমাদের সেশনটা আগাবে। তবে আমি কাগজ কলম ব্যবহার করি আর কি, খুব বেশি কাগজ কলম ব্যবহার করে। আমার আশেপাশে বেশ কয়েকটা ডায়েরি সব সময় থাকে, এই যে এখানে আছে অনেকগুলো ডায়েরি আমার আশেপাশে আছে। তো এক একটা ডায়েরি বা এক একটা কাগজ আমি এক এক কাজে ব্যবহার করি। তো এটা অনেক বড় একটা পেজ, দেখতে পাবেন এটা একটু বড় টাইপের। তো আপনাদের এখানে কয়েকটা জিনিস আমি মানে পয়েন্ট নোট করেছি, কারণ অ্যাকচুয়ালি আমি যেটা বিশ্বাস করি, আপনাদের কমিউনিকেশন স্কিল ভালো বলে আপনারা ফাইট্রনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। তো আমি চেষ্টা করব সেই জায়গা থেকে একটু কথা বলার আর কি, যাতে একদম জিরো থেকে শুরু করতে না হয়। কারণ আমি যেটা বিলিভ করি যে আপনাদের মধ্যে ওই জিরোটা আপনারা অনেক আগে পার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, এবং ফেলেছেন বলে আপনার ক্যাম্পাসে আপনি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়েছেন। আপনি দেখবেন আপনার ক্যাম্পাসে তো হাজার স্টুডেন্ট আছে, তার মধ্যে আপনি স্ট্যান্ড আউট করেছেন আলহামদুলিল্লাহ। তো সেটাই প্রমাণ করে যে আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল অবশ্যই ভালো। আমি চেষ্টা করবো কয়েকটা জিনিস আসলে আরেকটু কানেক্ট করিয়ে দেওয়ার, মানে ভালো কথা বারবার শুনতে ভালো, ভালো কথা বারবার বলতেও ভালো লাগে। তো আমি কয়েকটা ভালো কথাই আপনাদের কাছে আবার বলার চেষ্টা করব। হয়তো নতুন কিছু আপনাদের জন্য থাকতে পারে, নাও থাকতে পারে, বাট না থাকলেও যেটা হবে যে ভালো কথা, এটাকে বলা হচ্ছে মানে রিপিট রিডিং আর কি। হ্যাঁ, রিপিট রিডিং হইলে দেখবেন কোন একটা পড়া আপনি একবার পড়লেন, সেটার যেমন একটা ইম্প্যাক্ট আছে, যতটুকু মনে থাকবে পড়াটা 5 বার পড়ার পরে আরো বেশি মনে থাকবে, 10 বার পড়ার পরে আরো বেশি মনে থাকবে। সো ভালো কথা আমরা বারবারই বলবো। কমিউনিকেশনে হ্যাকস বলতে আসলে আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন হ্যাকস হচ্ছে বি অথেন্টিক, বি অথেন্টিক, বি ইউ, যে আপনি যেটা করতে চাচ্ছেন, যেটা বলতে চাচ্ছেন, সেটা আপনি হয়ে বলেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা কমিউনিকেশনে ভুল করি, আমরা ফিল্টার করার চেষ্টা করি, আমরা সুগার কোট করার চেষ্টা করি। সুগার কোটিং মানে হচ্ছে যে কথাটা আমি বলতে চাই, যেইভাবে বলতে চাই সেইভাবে সেই কথাটা বলি না, অন্যভাবে অন্য অনেক কিছু যোগ করে বলি। ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড ইজ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি স্টোরি টেলিং ইজ ইম্পর্টেন্ট, বাট পয়েন্ট এটা আপনি সুগার কোট করেন, আপনি হয়তো অনেক কিছু বাড়াই বলেন, অথবা আপনি অনেক কিছু ফেব্রিকেটেড ওয়েতে বলেন, তখন আসলে কমিউনিকেশনটা মিস কমিউনিকেশনে রূপান্তর হয়। ইভেন আমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো আর কি, আমি আমার এই জন্য বলতেছি, আমি গল্প করব। আমি আমার লাইফে সম্ভবত কমিউনিকেশন নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছি, প্রোগ্রামিং হিরোতে, প্রোগ্রামিং হিরোর বাইরেও আমি সম্ভবত কমিউনিকেশন নিয়ে বেশি কাজ করেছি। সো আমার কাছে আমি যেটা দেখেছি যে মানুষের সবচেয়ে বড় একটা স্ট্রেংথের মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন। আর যাদের কমিউনিকেশন খুব ভালো, তাদের অনেক সময় এটা দুর্বলতা হয়ে দাঁড়ায়। কিভাবে দুর্বলতা হয়ে দাঁড়ায় আমি একটু বলার চেষ্টা করি। আমি এরকম পার্সন দেখেছি যে যারা কমিউনিকেশন স্কিলে ভালো, তারা কমিউনিকেশনের লুপহোল গুলা খুব ভালোভাবে ট্রেস করতে পারে। ধরেন আমি আপনাকে একটা স্টেটমেন্ট দিলাম, একটা কথা বললাম, এই কথার মধ্যে একটা ফাঁক আছে। আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়ে থাকে, আপনি সেই ফাঁকটা ধরতে পারবেন। এবং সমস্যাটা কখন হবে? সমস্যাটা তখন হবে যখন এই ফাঁকটাকে ব্যবহার করে আপনি এটার অ্যাডভান্টেজ নিতে চাইবেন। ঠিক আছে? সো এইটা আমি প্র্যাকটিক্যাল লাইফে, প্রফেশনাল লাইফ, প্রোগ্রামিং হিরোতে, প্রোগ্রামিং হিরোর বাইরে অনেক জায়গাতে দেখেছি যে মানুষ এটাতে আটকা পড়ে। কারণ যারা যারা কমিউনিকেশন স্মার্ট, তাদের ওই স্মার্টনেসটা নিজেদের উইকনেস হিসেবে মাঝে মধ্যে কাজ করে। যখন সে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ আপনি যেটা অনেক চালু মাল মনে করবেন কমিউনিকেশনে, তখন যেটা হবে, আপনি চিন্তা করবেন যে আমি তো অনেক চাল্লু, আমি কমিউনিকেশনের লোক বা কাছে মানুষকে বুঝ দিয়ে দিতে পারবো। সো এটা যখন করতে যায়, মানুষ অপোজিশনে যে বসে থাকে, অপোজিশনে যে কথা বলে, অপোজিশনে যে কাজ করে, তার সাথে যখন এই কমিউনিকেশনটার ভুল ওয়েতে করার চেষ্টা করে, বা গ্যাপ রেখে করে, বা ডিসঅনেস্ট ওয়েতে করে, তখন একটা না একটা ভুল সে করে, এবং এটা তার জন্য ক্যারিয়ারে একটা রেড ফ্ল্যাগ।
সো এটা আমি কেন বলছি সেটা একটু পরে বলবো। আমার টিমে আমি দেখেছি যে মানুষ এই ধরনের যে কমিউনিকেশনে খুব ভালো এবং কমিউনিকেশনে ভালো হওয়ার লুপহোল ধরতে পারে, সে ক্যাপাসিটি বা স্কিলটাকে সে মিসইউজ করেছে, এবং এই মিসইউজ করার জায়গাটা ধরা পড়েছে, তো সে কেরিয়ারে পিছাই গেছে। ঠিক আছে, যাই হোক। সো এই জন্য বলছিলাম যে কমিউনিকেশন স্কিলের সবচেয়ে বড় যেটা আমার মনে হয় এর মধ্যে এক নাম্বার হ্যাক হচ্ছে আপনি ভালো বলতে পারেন, ভালো না বলতে পারেন, ভালো লিখতে পারেন, ভালো না লিখতে পারেন, যে কোনো কিছু হইতে পারে, বাট বি অথেন্টিক। বি অথেন্টিক। কোনো ধরনের ডিসঅনেস্টি, কোনো ধরনের ফলসিফিকেশন, সুগারকোটেশন, এই ধরনের করবেন। কমিউনিকেশন শুড বি ফাস্ট এন্ড ক্লিয়ার। আমার কাছে এই দুইটা জিনিস যদি থাকে, আমি সেটাকে গুড কমিউনিকেশন ধরে নিই। একটা হচ্ছে যত দ্রুত সম্ভব কমিউনিকেট করবেন। ধরেন একজন মানুষ আপনাকে নক করেছে, সেটা আপনি যত দ্রুত তাকে রেসপন্স করতে পারবেন, তত দ্রুত তার পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে। এটা করার চেষ্টা করবেন অলওয়েজ। ডোন্ট বি লেট। মানে অনেকে আমরা হয় কি, যে আমাকে কেউ একজন মেসেজ দিয়েছে, আমি চাইলে এই মেসেজটা এখনই রিপ্লাই করে দিতে পারি, ফ্রি আছি, রিপ্লাই করে দিতে পারি, কিন্তু না, আমরা যেটা করি যে অনেকে করি ফার্স্ট রেসপন্স করে দিই, অনেকে করি কি এটাকে অনেক লেন্দি করি, ভাবি আমি যদি এখন রিপ্লাই করে দিই তাহলে তো আমার দামটা কমে যাবে, আমি যদি এখনই সাথে সাথে রিপ্লাই করি তাহলে তো মনে হবে এই লোকের তো আজাই না, কোনো কাজ নেই, মেসেজ দিলাম সাথে রিপ্লাই দিয়ে দিন। নো, বি অনেস্ট। আপনি যদি ফ্রি থাকেন রিপ্লাই করে দেন, আর ফ্রি না থাকলে যখনই দেখছেন, যখনই এটা আপনি পাচ্ছেন, সেটা রেসপন্স করেন আর কি। এইখানে আননেসেসারি অনেকগুলো হ্যাসেল মিস হয়ে যায়, সরি, আননেসেসারি অনেকগুলো হ্যাসেল অ্যাভয়েড করা যায় কমিউনিকেশনে। ইভেন এরকম আমি প্র্যাকটিক্যালি দেখছি যে আমরা জুনিয়রের একটা গল্প বলি, সেটা হচ্ছে যে এরকম, তাকে একজন সিনিয়র নক করেছে, এবং সে নক করেছে এই জন্য যে তার কাছে একটা পেইড প্রজেক্ট ছিল, এবং প্রজেক্টটা খুবই ভালো। তার অফিসে পেইড প্রজেক্টটা সে জানে যে তার এই জুনিয়র কাজটা ভালো করে, তাকে সে নক করেছে যে আমার হাতে এরকম একটা প্রজেক্ট আছে, তুমি এটা করতে পারবা কিনা, এরকম একটা কথা বলার জন্য সে নক করতে যাচ্ছিল আর কি, বা নক করেছে যে কি অবস্থা ছোট ভাই, কেমন আছো, এটা দিয়ে সে মেসেজ করছে। পুরো মেসেজটা লিখে নাই, ডেফিনেটলি অমুক পাশ থেকে ওই পাশ থেকে রেসপন্স আসলে তখন হচ্ছে রেসপন্স করতো আর কি, বা জিনিসটা জানাইতো। তো মেসেজ করছে, ওই ছোট ভাই তো দেখছে যে আচ্ছা এটা আস্তে ধীরে দিলেই হবে, বড় ভাই মেসেজ করছে সাথে সাথে রিপ্লাই করে দিব, এটা দাম কমে যাবে, এরকম একটা, ওই ছোট ভাই আমাকে আসলে পরে এটা বলছে আর কি। তো আচ্ছা, মেসেজ সে 2-3 ঘন্টা পরে রেসপন্স করছে। এরপরে হচ্ছে বড় ভাই বলছে যে তোমাকে আসলে নক দিলাম, খুব আর্জেন্টলি একটা ছেলে দরকার হচ্ছিল, মানে থাকে না যে অনেক সময় আমাদের আর্জেন্ট, অনেক অনেক আর্জেন্ট টাইপের অনেক কিছু থাকে, তো ওরকম একটা প্রজেক্ট ছিল। এখন সে একসাথে কয়েকজনকে নক করছে, তখন যে বা যারা আগে রেসপন্স করছে তাদের সাথে সে কমিউনিকেট করে নিছে, এরকম একটা জিনিস আর কি। মানে আমি খুব ছোট, মানে হিট অফ দা মোমেন্ট মাথায় এটা আসলো, এই জন্য এটা শেয়ার করলাম। তো আমরা যেটা মানে বলতে চাচ্ছি আর কি, যে এই ধরনের ফাস্ট কমিউনিকেশন না হলে অনেক সময় অনেক অপরচুনিটি মিস হয়, অনেক ধরনের ডিজাস্টার হয়, এটা হতে পারে। এন্ড শুড বি ক্লিয়ার। শুড বি ক্লিয়ার মিনস হচ্ছে লেটস সে আপনি একটা আহ, ধরেন আপনাকে হচ্ছে লেটস সে এখানে লোকমান ভাইকে দেখতে পাচ্ছি, লোকমান ভাইকে এখানে আহ, মাহমুদ ভাই বলল যে লোকমান ভাই আপনাকে আনিস ভাই ডাকছে। আচ্ছা, এখন আমি মাহমুদ ভাইকে বলছি, মাহমুদ ভাই আপনি লোকমান ভাইকে বললেন যে আমি লোকমান ভাইকে ডাকছি, তার হাতে একটা কাজ ছিল, সেই কাজটা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাচ্ছি, আমি নেক্সট 1 ঘন্টার মধ্যে এটা শেষ করতে চাই। এখন মাহমুদ ভাই লোকমান ভাইকে নক দিছে, নক দিয়ে বললো যে লোকমান ভাই আপনাকে আনিস ভাই ডাকছে, আর কিছু বলে নাই। লোকমান ভাই তো এটা দেখছে, দেখে খুব একটা
পাত্তা দেয় নাই। আচ্ছা আনিস ভাই তো ডাকছে, আচ্ছা আধা ঘন্টা পরে রেসপন্স করি। যাই হোক, আধা ঘন্টা পরে রেসপন্স করছে লোকমান ভাই। আচ্ছা কেন ভাই, কোনো আর্জেন্ট কিছু? মাহমুদ ভাই বললো যে আপনার সাথে হচ্ছে ভাইয়ের একটা কথা ছিল। এবার লোকমান ভাই আরো 10 মিনিট পরে রেসপন্স দিল, আচ্ছা ভাই আহ, যাচ্ছি, বা কি দরকার, বা কোনো কিছু বলছে? তখন মাহমুদ ভাই বললো যে অমুক কাজ। এইবার লোকমান ভাই তাড়াহুড়ো করে চলে আসলো যে আহ, এখন ঘটনাটা হইতেছে কি, কমিউনিকেশন কিন্তু হইছে, কমিউনিকেশনটা ক্লিয়ার হয় নাই। মাহমুদ ভাই জলদি বলতো, লোকমান ভাই আপনাকে আনিস ভাই ডাকছে অমুক কাজের জন্য, এটা তো আর্জেন্ট ছিল, সম্ভবত 1 ঘন্টার মধ্যে শেষ করতে চাই। প্রথমেই এই মেসেজটা দেখে লোকমান ভাই কিন্তু চলে আসতো। সিম্পল। সো ওই ক্লিয়ার কমিউনিকেশনটা হওয়ার না হওয়ার কারণে আননেসেসারি অনেক লেন্দি হয়ে গেল, এবং স্বাভাবিক 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ হবে না। এরপরে আমি গিয়ে মাহমুদ ভাইকে বলবো যে ভাই, আপনাকে বলছিলাম যে লোকমান ভাইকে বলতে, আপনি তো অনেক দেরি করে ফেলছেন। মাহমুদ ভাই বললো, ভাই আমি তো বলছি। কি বলছেন? আপনাকে ডাকছে। আমি তো ভাই এটা বলি নাই, আমি তো আপনাকে ডিটেল বলছি। সো তার মানে কি, ক্লিয়ার কমিউনিকেশনে এখানে একটা গ্যাপ ছিল। সো অলওয়েজ যখনই কোনো কমিউনিকেশন করবেন, পেটের মধ্যে কোনো কথা রেখে প্রফেশনাল কমিউনিকেশন করবেন না। পেটের মধ্যে কথা রেখে কমিউনিকেশন করবেন বাসায়, ঠিক আছে, পার্সোনাল স্পেসে। প্রফেশনাল স্পেসে পেটের মধ্যে কথা রেখে যদি কমিউনিকেট করেন, তাহলে আপনি বিপদে পড়বেন, ঠিক আছে। তো এটা একটা জিনিস আর কি। যাই হোক, আম, আমি জানি না আপনাদের মানে আমার কথাগুলো একটু অগোছালো মনে হইতে পারে, বিকজ অফ আমি ওই যে বললাম না, কোনো ধরনের ফ্রেমওয়ার্ক ফলো করে করতেছে না, কারণ আপনারা এই স্টেজে যে ভুলগুলা করতে পারেন বলে আমার আমার কাছে মনে হয়, সেগুলা নিয়ে হচ্ছে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। তারপরে হচ্ছে আমরা যেটা দেখি আর কি, যে মানুষ, আপনি কমিউনিকেশনের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, আমার কাছে যেটা ফিল হয়, ইফ ইউ আর এ গুড স্টোরি টেলার, আপনার কথা মানুষ শুনবে। হ্যাঁ, যেমন ধরেন যে আমাদের ক্লাসগুলোতে কি হয়, আমাদের ক্লাসগুলোতে, ভার্সিটির ক্লাসগুলোতে ধরেন আমরা অনেক কাঠখোট্টা টাইপের জিনিস দেখি, পড়ি, কিন্তু অনেক টিচার আছে ওনারা আবার খুবই এনগেজিং হইতে পড়াইতে পারেন, প্রচুর গল্প করেন, আমাদের কিন্তু ওনাদের ক্লাস ভালো লাগে, অপছন্দ করি না ওনাদেরকে আমরা। কারণ কি? কারণ হচ্ছে স্টোরি মানুষকে এনগেজ করে। আপনি যখন কোন একটা অ্যাপ্রোচ কাউকে করবেন, ব্যাক অফ দ্য মাইন্ড আপনি স্টোরি বলেন। লেটস সে আপনার এখানে সবাই সম্ভবত টেকনোলজি পার্সন আর কি, হ্যাঁ। সো ধরেন আপনি কোন একটা জায়গায় আপনার প্রজেক্ট প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি অমুক একটা প্রজেক্ট করেছেন, সেই প্রজেক্টের একটা প্রেজেন্টেশন দিচ্ছেন। আচ্ছা আমরা একটা প্রজেক্ট করেছি, আমরা এখানে রিয়েক্ট ইউজ করেছি, আমরা এখানে অমুক অ্যালগোরিদম ব্যবহার করেছি, অমুক অ্যালগোরিদম হচ্ছে এত বিগো নোটেশন এত, এটার টাইম কমপ্লেক্সিটি এত, এটার মেমোরি স্পেস এত, এটা এতটা এফিশিয়েন্ট। দেখেন, দিস ইজ ভেরি সুপার বোরিং আর কি, মানে অলরেডি বোরিং হয়ে যাচ্ছে। রেদার আপনি একটা স্টোরি দিয়ে শুরু করেন। স্টোরিটা হচ্ছে এরকম, আমার আমার এক আমার এক হচ্ছে, লেটস আমার মাথায় আসলে অগোছালো যা আসতেছে এরকম। আপনি বলতে পারেন যে আমার এক দাদি ছিল, দাদি একটা ডাক্তারকে দেখাইতে চাচ্ছিল, খুবই সিভিয়ার কন্ডিশন, দেখাইতে পারে নাই। দাদি ডাক্তারকে দেখানোর আগেই সিরিয়াল নিতে অনেক চেষ্টা করছে, কয়েকদিন পারে নাই। দেখাইতে যাওয়ার আগেই হচ্ছে দাদি ইন্তেকাল করছে। দেখেন, অলরেডি মানুষ আপনার কথাই হুকড, না কি বলতেছে, নেক্সট কি, নেক্সট কি, নেক্সট আপনি বলবেন আমি এই প্রবলেমটা আমাকে খুব কষ্ট দিছে, আমি এটা ফিল করছি, এন্ড আমার কাছে মনে হয়েছে যে এই প্রবলেমটা আমি সলভ করব, সেজন্য আমি একটা অ্যাপ বানাইছি। এই অ্যাপে 10 সেকেন্ডের মধ্যে আপনি হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট আপনার ডিজায়ার্ড ডেটে সিট খালি, কিউ খালি থাকা সাপেক্ষে আপনি সিরিয়াল বুক করতে পারবেন। আমি আমার দাদির মতো কষ্ট, আমার দাদির মতো এভাবে রেজাল্টলেস ওয়েটিং এ কাউকে ফেলতে চাই না।
মানুষ কিন্তু হুকড হয়ে যাবে, মানুষ কিন্তু শুনতে চাচ্ছে না এবার আপনার কমপ্লেক্সিটি কত, আপনি এখানে কি টেকনোলজি ইউজ করছেন, এইবার হচ্ছে আপনি আসেন, অলরেডি আপনি মানুষকে হুক করে ফেলছেন। সো এটা হচ্ছে স্টোরি টেলিং এর একটা পাওয়ার। আপনি বলতে পারেন যে ভাই আমরা হচ্ছে টেকনোলজির মানুষ, আমরা কেন এইসব আজারে স্টোরি টেলিং, আমরা কি এখানে সিনেমা করব, সিনেমা লিখবো? ইয়াস, ইয়েস, আপনি করবেন। আপনি চিন্তা করে দেখেন যতগুলা টেকনিক্যাল প্রোডাক্ট এই পর্যন্ত, মানে ইনোভেটিভ টেকনিক্যাল প্রোডাক্টের লঞ্চিং হয়েছে, আপনারা ভিডিওগুলো দেখবেন। লেটস আপনি চ্যাট জিপিটির স্যাম অল্টম্যানের প্রেজেন্টেশনটা দেখেন, চ্যাট জিপিটি যখন লঞ্চ করছে। সবচেয়ে বেশি আমি সাজেস্ট করব যে আপনার যখন অ্যাপলের লঞ্চিং হয়েছে, একদম প্রথম লঞ্চিংটা, এটা অ্যাপলের সিইও তো আপনারা সবাই চিনেন, স্টিভ জবস, ওনার ওই প্রেজেন্টেশনটা দেখেন, তাই না? আপনি বুঝবেন যে হাউ স্টোরি টেলিং ইজ পাওয়ারফুল ইন দিস সেক্টর আর কি। কারণ আপনারা সবাই তো টেকনোলজির মানুষ, ফিউচারে তো আপনারা টেকনোলজি লিডার হবেন এই সেক্টরটাতে। সো আপনাদের এই স্কিলটা, স্টোরি টেলিং এর পাওয়ারটা, আপনি এই যে যার কাছেই যান, আপনি হচ্ছে এয়ারবিএনবির ফাউন্ডারের স্পিচ দেখেন, লঞ্চিং এর স্পিচ দেখেন, উবারের ফাউন্ডারের লঞ্চিং এর ইয়েটা দেখেন, যে ওই 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 প্রেজেন্টেশনটা দেখেন। ইভেন আমি এই যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে পড়লো এখন, আমি উবারের ফাউন্ডারের ওই প্রথম প্রথম পার্টটা বলি। উনি একটা গল্প বলতেছিল, উনি প্রেজেন্টেশনটা শুরুই করছে একটা গল্প দিয়ে, যে আমি একটা মিটিং ছিল, একটা হোটেলে একটা মিটিং ছিল, ওই হোটেল থেকে আমি বের হইলাম, বের হয়ে রাত হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি যে অনেক রাত হয়ে গেছে, আমি পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য দাঁড়াইলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, কিন্তু অনেকগুলা খালি খালি গাড়ি আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, অনেকগুলা প্রাইভেট কার, প্রাইভেট ভেহিকেল গুলা চলে যাচ্ছে, পার্সোনাল ভেহিকেল গুলা চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমি তো তাদেরকে আসলে হাতও দিচ্ছি না, সিগন্যালও দিচ্ছি না, আবার কেউ দাঁড়াচ্ছেও না, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট পাচ্ছি না অত রাতে। তো আমার মাথায় তখনই আসলে একটা প্রবলেমের সলিউশন আসলো, যে এতগুলা খালি পার্সোনাল গাড়ি, নিশ্চয়ই তারা তাদের গন্তব্যে যাচ্ছে, এবং আমিও তো ওইদিকেই যাব, তারাও এইদিকেই যাচ্ছে, তারা যদি কোনোভাবে আমাকে নিয়ে যাইতো, আমি তাদেরকে ওইটার জন্য একটা রেন্ট দিতাম, আমার প্রবলেমটা সলভ হয়ে যেত। ওই লোকটা খালি গাড়ি নিয়ে যাচ্ছে, সেও কিছুটা কি করতে পারলো, ইনকাম করতে পারলো। দ্যাটস দ্য আইডিয়া আমার কাছে মাথায় আসলো, যে আমি আমার প্রবলেমটা সলভ করার জন্য একটা সিস্টেম বানাবো, এবং ওইটাই হয়ে গেছে কি, $1 ট্রিলিয়ন কোম্পানি, রাইট, উবার। সো এইটাই, মানে আপনি চাইলে সে কিন্তু বলতে পারতো যে এত পার্সেন্ট মানুষ, এত পার্সেন্ট এটা সেটা পার্সেন্টেজ দিয়ে শুরু করতে পারতো, কিন্তু না, সে একটা স্টোরি দিয়ে শুরু করছে, রাইট, আমি আমার প্রবলেমের সলিউশনের জন্য একটা সিস্টেম বানাইতে চাই। এটা একটা জিনিস হইতে পারে আর কি, যে স্টোরি টেলিং এর জায়গাটাতে আমরা একটু বলতে পারি। দেন আপনারা এই পর্যায়ে আর কি প্রবলেম ফেস করেন? আমার কাছে মনে হয় যে আপনারা এই পর্যায়ে আরেকটা জিনিস ফেস করেন, দ্যাটস দা, আমি এই পেজে স্টুডেন্ট যাদের সাথে কথা বলার সুযোগ হয় আমার, আমি দেখি যে সবাই নেটওয়ার্কিং করতে চায়, এবং এইখানে তার একটা প্রবলেম ফেস করে যে ভাই কিভাবে নেটওয়ার্কিং শুরু করব। নেটওয়ার্কিং বলে আসলে সেরকম কিছু আমার কাছে মনে হয় এক্সিস্ট করে না। নেটওয়ার্কিং হচ্ছে নেট ওর্থ অফ ইউর ওয়ার্ক, রাইট? আপনি হচ্ছেন, আপনি কি করেন এবং আপনি কি করতে চাচ্ছেন, সেটাই আসলে আপনার নেট ওর্থ, এবং এইটাই আপনাকে, আপনি যার সাথে কানেক্ট হতে চাচ্ছেন তার সাথে আপনাকে কানেক্ট করে দিবে। লেটস সে আমি এখন জাকারবার্গের সাথে কানেক্ট হইতে চাচ্ছি, ডেফিনেটলি আমি তো ইজিলি জাকারবার্গের সাথে কানেক্ট হইতে পারবো না, বাট ইয়েস, আমি আমার লেভেল বা আমার 1 2 3 স্টেপ উপরের মানুষের সাথে ডেফিনেটলি আমি চাইলে 24 ঘন্টার মধ্যে কানেক্ট হইতে পারবো, রাইট? সো কারণ কি, কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক আসলে এখন কতটুকু, আমার নেটওয়ার্ক এখন আসলে আমি যে লেভেলে অপারেট করছি তার 1 2 লেভেল 3 লেভেল উপর পর্যন্ত আমি রিচ করতে পারবো, ডেফিনেটলি এর উপরেও আমি পারবো, বাট আমার কাজের কোর্সটা বাড়াইতে হবে, আমার ক্যাপাবিলিটি বিল্ড করতে হবে, দেন আমি আসলে ওইটুকু পর্যন্ত কমিউনিকেট করতে পারবো। পারবো না এমন না। সো আমরা এই জায়গাতেই আসলে ভুলটা করি আর কি।
আমি একটা পয়েন্টে আগে বলি, সেটা হচ্ছে এরপর আরেকটা পয়েন্টে যাচ্ছি আর কি। সো আমরা যেটা করি যে, লেটস সে আপনারা এখানে ব্রেন স্টেশনে চাকরি পাইতে চান কারা কারা, একটু যদি মানে সিএসসির যারা স্টুডেন্ট আছেন তারা বলতে পারেন যে ব্রেন স্টেশনে চাকরি পাইতে চান। 1 2 3 4 মোটামুটি কয়জনের দেখতে পাচ্ছি অনেকে মাশাআল্লাহ হ্যান্ড রেজ করেছেন। তার মানে হচ্ছে মানে একটা বড় অংশ আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 10+ মানুষ হচ্ছে ব্রেন স্টেশনে চাকরি পেতে চান। আচ্ছা, আমি সিম্পলি বলি, যেহেতু আপনারা চাকরি পাইতে চান আপনাদের সাথে এই উদাহরণটা ম্যাচ করবে। সো আমি বলি আরকি। ধরেন আপনি ব্রেন স্টেশনে চাকরি পেতে চান। এখন ব্রেন স্টেশনের ফাউন্ডার বা ব্রেন স্টেশনের সিইও হচ্ছে রাইসুল কবির ভাই। এখন রাইসুল কবির ভাইয়ের সাথে যদি আপনি নেটওয়ার্কিং করেন, কানেক্ট হইতে চান, এইটা আপনাকে এই লেভেলে খুব একটা কাজে দিবে না। কেন? কারণ ব্রেন স্টেশনে কাজ করে আমার জানা মতো অলমোস্ট ৯০০ কাছাকাছি ইঞ্জিনিয়ার বা ৯০০ প্লাস মাইনাস হইতে পারে। ধরে নিলাম ১,০০০ ইঞ্জিনিয়ার কাজ করে। এই ১,০০০ মানুষকে রাইসুল ভাই বাই নেম আমার মনে হয় সবাইকে ১,০০০ জনের মধ্যে ১,০০০ জনকেই চিনে না। ইভেন ১,০০০ জনের ১,০০০ জন কখন জয়েন হইছে, কখন কার কি অবস্থা এগুলো উনি জানেন না। স্বাভাবিক। কারণ এখানে অনেকগুলা টিম আছে, অনেকগুলা টিমের লিডার আছে, ম্যানেজার আছে। তারা ডেফিনিটলি এগুলাকে অপারেট করে। সো তাহলে আপনি যদি চিন্তা করেন, না আমি ব্রেন স্টেশনে চাকরি পাইতে চাই, আমার তো রাইসুল ভাইয়ের সাথে কানেকশন লাগবে। রাইসুল ভাইয়ের সাথে আমার নেটওয়ার্কিং করতে হবে। নো, নো। রাইসুল ভাইয়ের সাথে কানেকশন আপনাকে খুব একটা ব্রেন স্টেশনে চাকরি করার ক্ষেত্রে উপকার দিবেন। আপনাকে তাইলে ব্রেন স্টেশনের কোন লেভেল পর্যন্ত অপারেট করতে হবে সেটা বুঝতে হবে। আপনি যদি লিডারশিপ পজিশনে চাকরি বাকরি পাইতে চান, বা ধরেন মানে একটা অর্গানাইজেশনের টপ 3%, টপ 4% এর ভিতরে এই 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 টাইপের কোনো পজিশনে চাকরি বাকরি পাইতে চান ব্রেন স্টেশনের ক্ষেত্রে, তখন আপনার রাইসুল ভাইয়ের সাথে কানেকশনটা কাজে দিবে। কারণ এর নিচে একদম রুট লেভেলে ইন্টার্ন হিসেবে যে ঢুকতেছে, যে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকতেছে, বেশিরভাগ ক্ষেত্রে রাইসুল ভাই এটার সাথে অ্যালাইন না। এটার সাথে অ্যালাইন কারা? এটার সাথে অ্যালাইন হচ্ছে টিম লিডাররা। এটার সাথে অ্যালাইন হচ্ছে ইঞ্জিনিয়ার লেভেলে যারা আছে, হ্যাঁ? এক্সিকিউটিভ লেভেলে যারা আছে, এইচআর এক্সিকিউটিভ লেভেলে যারা আছে তারা অ্যালাইনড। একটা টিমে অনেক ধরনের মানুষ থাকে। লিড, সিনিয়র ইঞ্জিনিয়ার, লেভেল 1 ইঞ্জিনিয়ার, লেভেল 2 ইঞ্জিনিয়ার, ডেভেলপার। এরপরে হচ্ছে ইন্টার্ন। ধরেন কোন একটা জায়গায় ইন্টার্ন ওপেনিং হইছে। এখন আপনি রাইসুল ভাইকে নক দিলেন যে, "ভাইয়া আমি তো ব্রেন স্টেশনে একটা ইন্টার্ন পজিশন ওপেন হইছে। আমি আ হচ্ছে জয়েন করতে চাই। আপনি ভাইয়া আমাকে একটু রেফার করতে পারেন কিনা?" দেখেন এইভাবে কাজ করবে না আরকি। রাইসুল ভাই আ ব্রেন স্টেশনে ইন্টার্ন পজিশনের জন্য রেফার করবেন না বা করা উচিত না আরকি উনার। রাইট? সো সেই ক্ষেত্রে তাহলে আপনি কার সাথে কানেক্ট হবেন? আপনি ওই টিমে জুনিয়র একজন ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র ইঞ্জিনিয়ার অথবা ডেভেলপার অথবা এইচআর অথবা এইচআর এক্সিকিউটিভ, এই লেভেলে যারা অপারেট করছে তাদের সাথে কানেক্ট হবেন। তাদের থেকে একটু খোঁজ খবর নিবেন যে, "ভাই আমি তো এখানে একটা ওপেনিং দেখলাম, এখানে জয়েন করতে চাই। সো এইটা সম্পর্কে আসলে একটু জানতে চাচ্ছিলাম। আপনার কোনো পরামর্শ আছে কিনা আমার জন্য?" দেখেন, আপনি ডিরেক্টলি কাউকে রেফারের জন্য বলবেন না শুরুতেই। আপনি বলবেন যে, "ভাইয়া আপনি তো এখানে কাজ করছেন অনেকদিন ধরে। আ এখানকার এনভায়রনমেন্ট, এখানকার কি ধরনের স্কিল আসলে দরকার হয় এবং আমি যদি এখানে চাকরি আলহামদুলিল্লাহ পাইও, এরপরে আমার কোন ধরনের স্কিল গুলা এখানে কাজে দিবে? আপনার কোনো সাজেশন আছে কিনা আমার জন্য?" তো মানুষ দেখেন, আমরা কি জানেন? বলতে পারেন মানুষ সবচেয়ে বেশি কোন জিনিসটা এনজয় করে? প্রশ্নটা আবার করা যাবে? আমি মানুষ মানে সবচেয়ে বেশি ভাইয়া পছন্দ করে উপদেশ কোন, দিতে পছন্দ করে, উপদেশ দিতে। এই যে লুকমান ভাই একটা জিনিস বলছে। মানুষ হচ্ছে যে উপদেশ দিতে পছন্দ করে। ইয়েস, ডেফিনিটলি সব উপদেশ খারাপ হয় না, অযাচিত হয় না। কিছু ভালো উপদেশ হয়। তো এই যে যখন আপনি কারো কাছ থেকে উপদেশ চাইবেন, সাজেশন চাইবেন, দেখবেন সে নিজে অনেক বেশি আপনার সম্পর্কে তখন আগ্রহী হচ্ছে। তো আপনি যদি ভাইকে বলেন যে, "ভাই আপনার টিমে আমি হচ্ছে এরকম একটা রোল দেখলাম। আমার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? এই রোলে তো আমি এপ্লাই করতে চাচ্ছি।" দিস ইজ নেটওয়ার্কিং। ওকে? ওই লেভেলে এবার হচ্ছে কারণ সে এই লেভেলটা মাত্র অতিক্রম করে আসছে। এইখানে কোন ধরনের প্রশ্ন হয়? এইখানে কোন ধরনের অ্যাসেসমেন্ট হয়?
কিভাবে এখানকার অ্যাসেসমেন্ট গুলো হয়, কিভাবে এখানে সার্ভাইভ করা যায়, সে মাত্র কয়েকদিন আগে পার করে আসছে। তো সেই আপনাকে বেটার সাজেশন দিতে পারবে, তার রেফারেন্স এখানে বেশি কাজে দিবে। তো নেটওয়ার্কিং হচ্ছে আপনি যে লেভেলে অপারেট করছেন সেই লেভেলের সাথে আপনার কাজগুলাকে শেয়ার করা, আপনার ভিউ, আপনার নলেজ, আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করা। দিস ইজ নেটওয়ার্কিং। আমরা যেটা ভুলভাবে করতে যাই, আচ্ছা আমার অমুক কোম্পানির সিইওর সাথে আমার পরিচয় আছে, সে আমাকে একটা সময় বিজনেস কার্ড দিছে। নো, নো, সরি, এইভাবে নেটওয়ার্কিং হয় না। ওকে, সেটা একটা জিনিস। এরপরে আমি আরেকটা জিনিস দেখি আর কি, সেটা হচ্ছে যে এটা আমার কাছে খুব যেহেতু আমি রিয়েল লাইফে ফেস করি, সেহেতু আপনাদের সাথে শেয়ার করা যায় যে ইভেন আমাদের প্রোগ্রামিং হিরোতেও যখন বা ফাইট্রনেও যখন কোনো রোল ওপেনিং হয়, মেসেঞ্জারে প্রচুর মেসেজ পাই যে ভাই এখানে অ্যাপ্লাই করছি, একটু রেফার করা যাবে, এই ধরনের আসলে ইয়া পাই। বা ভাইয়া একটা কথা ছিল, ভাইয়া একটা হেল্প লাগতো, এইভাবে মেসেজ দেয়। দিস ইজ নট অ্যাকচুয়ালি প্রফেশনাল। ডেফিনেটলি আপনি মানে কারো কাছে হেল্প চাচ্ছেন, তখনই আসলে হেল্প চান আপনি যখন মনে করেন ওই লোকটা আপনাকে হেল্প করতে পারবে। ডেফিনেটলি এটা একটা ভালো জিনিস, আমি পছন্দ করি জিনিসটা, কিন্তু আমি সবার জন্যই আসলে এটা বলতে চাচ্ছি আর কি, যে দেখেন মানে সবাই আমার মতো ফ্রি না আর কি। মানে আমি অনেক ফ্রি থাকি, আমি অনেক আজাইরা সময় নষ্ট করি, কিন্তু আপনি যদি সেম অ্যাপ্রোচে সবাইকে রিচ করতে যান, কোল্ড কমিউনিকেশন করতে যান, এইটা অনেক ক্ষেত্রেই কাজ করবে না, কারণ সবাই আসলে আমার মতো অত ফ্রি থাকে না, অত আজাইরা সময় হাতে থাকে না আর কি। সো আপনি প্রথমে সালাম দিবেন, তারপর হচ্ছে তার সাথে ভাইয়া কেমন আছেন, বাসায় সবাই কেমন আছে, ডেফিনেটলি ওটা জানতে চান। আমি পছন্দ করি, আমি আবারও বলতেছি আমি আমার ক্ষেত্রে পছন্দ করি, বাট দিস ইজ নট প্রফেশনাল। মানুষজন অনেকেই বিরক্ত হয়। সো সব এক মেসেজেই দেন এবং আপনার প্রয়োজনটাও জানান। এবং ওই একটু আগে যেটা আমি বললাম ডিরেক্ট রেফারেল না, আসলে আপনি জানতে চাইতে পারেন যে ভাইয়া প্রোগ্রামিং হিরোতে আজকে দেখলাম যে ব্র্যান্ডিং এক্সিকিউটিভের একটা রোল ওপেনিং হয়েছে, আমি ব্র্যান্ড নিয়ে আমার খুবই আগ্রহ, ব্র্যান্ড নিয়ে আমি এই বই রিসেন্ট টাইম পড়ছি, আমার হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে কাজ করার ইচ্ছা আছে বড় একটা ব্র্যান্ডের সাথে বা এডটেক ব্র্যান্ডের সাথে। আপনি নিজেকে সেল করেন, সেল করেন মানে বিক্রি করে দেন এটা বলতেছি না, সেল করেন মানে হচ্ছে আপনি নিজের প্রোঅ্যাক্টিভনেসটা দেখান যে না আপনি এই রোলটাতে ইন্টারেস্টেড, শুধু পোস্ট দেখছেন, স্যালারি দেখছেন এটার জন্য না, অ্যাকচুয়ালি ইউ ফিল দিস, যে না এখানে আমার কাজ করার জায়গা আছে, সুযোগ আছে, আমার আগ্রহ এখানে মিলে ম্যাচ করে, এটা অপর পাশকে ফিল করান। এইবার আপনি জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি তো এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি, আপনার কোনো সাজেশন আছে কিনা আমার জন্য। দেন আমি নিজেই আপনাদের খুঁজে জিজ্ঞেস করবো যে ভাই বলেন তো দেখি কি বই পড়ছেন, আপনি ব্র্যান্ড নিয়ে কি ভাবেন, প্রোগ্রামিং হিরো ব্র্যান্ড নিয়ে কি ভাবেন। দেন ইভেন আমি এমন হইতে পারে আমি খুঁজে বের করে আপনাকে নিজেই রেফার করতে পারি, রাইট? সো এর একটা জিনিস আর কি, মানে আপনি যখন কোল্ড মেসেজ করেন, মেসেজের অ্যাপ্রোচটা শুড বি সেল ইউর সেলফ, শুড বি প্রোঅ্যাক্টিভ, যে আপনি আসলে প্রোঅ্যাক্টিভ মানুষ এটা দেখান আর কি। এরপরে হচ্ছে আরো কয়েকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আচ্ছা একটা জিনিস আমরা মানে আমাদের টেকনোলজি ফিল্ড, যেহেতু আপনারা সবাই ফাইট্রনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, আমাদের আমি নিজেও টেক ফিল্ডে ছিলাম, এখনো আছি। আমার কাছে যেটা মনে হয় যে টেকনিক্যালি ব্যালেন্সড বা ডেভেলপড মানুষটা সবসময় কমিউনিকেশনটাকে ইগনোর করে এবং এটা তারা সাফার করে। কিভাবে? কয়েকটা ভাবে আমি বলি। আপনি যখন কমিউনিকেশনে ভালোভাবে নিজেকে অপারেট করতে পারবেন না, নিজেকে অ্যাপ্রোচেবল করে করতে পারবেন না, তখন মানুষ আপনাকে ভ্যালু দিবে কম, আপনার কাজ সম্পর্কে জানবে কম। কারণ প্রত্যেকটা জিনিসেরই আসলে একটা কি দরকার, থাকা দরকার। সেটা হচ্ছে যে ওভারসেল করা না, এটা হচ্ছে আমি কি, আমি কে, আমি কি করতে পারি, আমি কি করছি, সেই জিনিসটা কিন্তু মানুষকে জানাইতে হবে আর কি, একটা মডারেট ব্যালেন্সড ওয়েতে। সো দিস ইজ সফট স্কিল। যখন আপনার টেকনিক্যাল স্কিলের সাথে সফট স্কিল অ্যাড হবে তখন আপনি লিডারশিপ পজিশন গেইন করবেন। আদারওয়াইজ আপনি শুধুমাত্র টেকনিক্যাল নলেজ দিয়ে লিডারশিপ পজিশন গেইন করতে পারবেন না। আপনি গুগল বলেন, মাইক্রোসফট বলেন, মেটা বলেন, অ্যামাজন বলেন, এই ধরনের
বড় কোম্পানিগুলো তো আছেই, ছোট ছোট কোম্পানি, মাঝারি কোম্পানি, সব জায়গাতেই আপনি যদি দেখেন যে একটা টেকনোলজি টিমের লিডারশিপ পজিশনে কারা যায়, যারা অবশ্যই টেকনিক্যালি ভালো, সেই সাথে কমিউনিকেশনেও ভালো, তারা যায়। এবং গুগলের একটা কেস স্টাডি আছে, এটাকে বলে প্রজেক্ট এরিস্টটল নামে, আপনারা একটু সার্চ করে দেখতে পারেন, প্রজেক্ট এরিস্টটল। এইটাতে গুগল নিজেদের এমপ্লয়ীদের উপর একটা সার্ভে করছিল যে কোন টিম আসলে বেশি ভালো পারফর্ম করে। সো তারা বেশ কিছু প্যারামিটারের উপর আহ, সেই সার্ভেটা করছে। তো তাদের সার্ভের একটা ফাইন্ডিংস আছে, আপনারা একটু ইন্টারনেট সার্ফিং করে দেখতে পারেন, যে প্রজেক্ট এরিস্টটল এখানে যেটা দেখছে, যেই টিমের লোকজনের মধ্যে কমিউনিকেশন স্কিল ভালো, টিম কোঅর্ডিনেশন ভালো, কমিউনিকেশনের আর আরেকটা কমিউনিকেশনের বেশ কিছু বাই প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার যেই টিমের কমিউনিকেশন ভালো সেই টিমের টিম কম্বিনেশন, টিম বন্ডিং খুবই ভালো হয়। সো যেই টিমের কমিউনিকেশন স্কিল ভালো ছিল তারা স্ট্যান্ড আউট করছে, তারা ভালো পারফর্ম করছে, তারা বেশি বিজনেস জেনারেট করছে, তারা বেশি ফিচার ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, এরকম একটা সার্ভে ছিল আর কি। তো দ্যাট মিনস টেকনোলজি ফিল্ডেও কমিউনিকেশনের স্কিল একটা কি বলে গুরুত্ব আছে আর কি। এছাড়া আরো অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, ধরেন আপনি কমিউনিকেশন স্কিল ভালো না হলে আপনি অনেক কাজ করবেন কিন্তু আপনার টিম জানবে না, আপনার টপ লিডার, আপনার টেক লিড জানবে না, আপনি কাজ করছেন, করে 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 দিয়ে দিচ্ছেন, কিন্তু এত যে কাজ করছেন এটা মানুষ জানে না, এটা আপনি প্রেজেন্ট করতে পারছেন না। ইভেন ইন্টারভিউতে এরকম হয় যে আপনি অনেক কাজ করেছেন টেকনোলজি ফিল্ডে, টেকনিক্যালিও আপনি অনেক স্ট্রং, কিন্তু সেটা আপনি ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট করতে পারছেন না বা প্রেজেন্ট করছেন না ঠিকভাবে, তখন আপনাকে ঠিকভাবে ইভ্যালুয়েট করা হয় না। সো কমিউনিকেশন স্কিল ইম্পর্টেন্ট। দেন আমরা আরো কয়েকটা জিনিস আসলে আমি বলতে পারি আর কি হ্যাক্সের ভিতরে। আচ্ছা, আমার আমার কথাবার্তা কি বোরিং লাগতেছে আপনাদের কাছে বা খাপছাড়া মনে হচ্ছে, তাইলে আমাকে একটু জানাইতে পারেন, আমাকে একটু লাইনে রাখতে পারেন। আহ, যদি ইফ ইউ ফিল বোর্ড দেন ডেফিনেটলি লেট মি নো। কারণ আমি হচ্ছে ওই যে বেশ কিছু স্ক্যাটার পয়েন্ট, মানে ভুল যেগুলো হয় নর্মালি, ওগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। কারণ বেসিক কমিউনিকেশন স্কিল আপনারা সবাই জানেন। তা আমি কয়েকটা ছোট ছোট মানে ইয়া নিয়ে বলতে পারি আর কি। যেমন আহ, আপনারা এই পর্যায়ে আরেকটা জিনিস আপনাদের হয়, সেটা যেমন ধরেন আপনাকে কেউ একটা ডিরেকশন দিছে, আমি আমার টিমে এটা দেখছি, এবং এটা মানে বিগিনার লেভেলে প্রফেশনালরা এই ভুলটা করে। আপনারা স্টুডেন্ট লাইফে আছেন, বিগিনার লেভেলে কয়েকদিন পরে প্রফেশনাল হবেন, জব টপ করবেন, তখন এই ভুলটা বেশি হয়। এটা হচ্ছে কি, ধরেন আমি আমার কোনো টিম মেম্বারকে একটা ডিটেইল ইনস্ট্রাকশন দিলাম, ইনস্ট্রাকশনের কিছু জিনিস দেখি সে মিস করে ফেলে। কেন হয় এটা? কারণ সে প্রশ্ন করে না, বুঝছেন? ধরেন আমি আপনাদের এখানে 2 মিনিট কথা বললাম, 3 মিনিট কথা বললাম, এখন 3 মিনিটে তো আমি অনেক কথা বলছি, সব কথা তো আপনার মাথায়ও নাই। ইভেন সব কথা যদি আমাকে আবার বলতে বলা হয় 3 মিনিট পরে বা 30 মিনিট পরে, আমি নিজেও বলতে পারবো না কি বলছি। তো সেক্ষেত্রে যেটা হয় যে বিগিনার লেভেলে মানুষের প্রশ্নটা আর করে না যে ভাইয়া আপনি কি এটা বলছিলেন, মনে করে কি প্রশ্ন করলে যে ভাই যদি আবার মাইন্ড করে, ভাই যদি মনে করে যে তোমার এত সুন্দর করে বুঝাই বললাম, আমার প্রশ্ন করতেছো কেন, দিস ইজ কি বলবো, আত্মঘাতী, সুইসাইডাল। হ্যাঁ, কারণ আমি দেখছি যে ধরেন আমি 3 মিনিটের একটা ইনস্ট্রাকশন দিলাম, ইনস্ট্রাকশনে বেশ কয়েকটা ক্রুশিয়াল পয়েন্ট ছিল, একটা ক্রুশিয়াল পয়েন্টও যদি ছুটে যায় কাজ করার সময়, তাহলে কিন্তু আমার কাজটা হবে না। রেদার যে পার্সনটা এই ইনস্ট্রাকশনটা শুনছে, সেও কিন্তু কনফিউশন রেখে দিয়েছিল, সেই প্রশ্নটা করে নাই। তো সেক্ষেত্রে নর্মালি আমি যেটা প্র্যাকটিস করতে বলি বা আমি নিজে যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে মিররিং। মিররিং মানে কি, ধরেন আমি আপনাকে বললাম যে আপনাকে এখন অনেক কথা বললাম, অনেক কথা বলার পরে বললাম যে আপনাকে ফার্ম গেট গিয়ে এই জিনিসটা এভাবে এভাবে করতে হবে। তো আপনি হয়তো ভুলে গেছেন, বা হচ্ছে আপনি হয়তো মনে করতেছেন ফার্ম গেট, দুইটা জিনিস হতে পারে, আপনি হয়তো ভুলে গেছেন ফার্ম গেট যাইতে বলছি, বা আপনি কনফার্ম হইতে যাচ্ছেন, অথবা আপনার কাছে একটা বিকল্প অপশন আছে। বিকল্প অপশনটা হচ্ছে কিরকম, যে ফার্ম গেট না পাই, এটা মতিঝিলে গেলে ভালো হবে। তো আপনি তাহলে মিররিং করবেন, যে জায়গাতে আপনার কনফিউশন আছে, যে জায়গা নিয়ে আপনার কথা বলার দরকার, সেটাকে মিররিং করবেন।
যে আপনি কথা বলার শেষে বলবেন ভাইয়া ফার্ম গেট যেতে হবে। এইবার আমি কি বলবো, আমাকে তো কিছু একটা বলতে হবে, রাইট? আমি হয়তো বলবো ইয়েস, হ্যাঁ ফার্ম গেট যেতে হবে, অথবা আমি বলবো হ্যাঁ ফার্ম গেট যেতে হবে কারণ ফার্ম গেটে এই জিনিসটা ভালো আছে। দেখেন তিন তিন ধরনের কথা হইতে পারে। তখন আপনি কথা শুরু করার আবার স্কোপ পাবেন। আপনি যদি কনফিউজ থাকেন ক্লিয়ার হয়ে যাবে। দুই, আপনার কাছে যদি বেটার সলিউশন থাকে সেটা অ্যাপ্রোচ করতে পারেন। এবার আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া ফার্ম গেটের থেকে আমার কাছে আরেকটা মানে ফার্ম গেট ভালো কিন্তু আমার কাছে বেটার আরেকটা প্লেস আছে ভাইয়া। আমি মতিঝিলে গেছিলাম, মতিঝিলে এই জিনিসটা আমি দেখতে পাইছি, মতিঝিলে আপনি হচ্ছে আমরা যাইতে পারি কিনা। এবার আমি বলবো বাহ এটা তো ভালো অপশন, মতিঝিলে যাইতে পারেন, মতিঝিলে যদি ভালো হয়। দ্যাট মিনস কি আপনি ডিসকাশনটাকে বা ডিসিশনটাতে তাকে আপনার অনুকূলে নিয়ে আসতে পারেন, একটা অপশন। একটা হচ্ছে আপনি প্রবলেম থাকলে বা কনফিউশন থাকলে সেটার সলিউশন পেয়ে যাইতে পারেন। সো মিররিং করা আর কি, কোনো জায়গাতে কনফিউশন থাকলে এটা জিজ্ঞেস করা, এটা ভাই কি মনে করবে, এটা কি আমার উচিত হচ্ছে কিনা, বা এটা আমার কোনো ধরনের ল্যাক অফ কনসেন্ট্রেশন বুঝাবে কিনা, এই ধরনের জিনিসপত্র ভেবে এটা ইনিশিয়াল ক্যারিয়ার লেভেলে আমরা অনেকেই ভুল করি, একটা বলি বুঝে আরেকটা করে আরেকটা। দ্যাটস দ্য প্রবলেম, ঠিক আছে? তো এইটা মানে কমিউনিকেশনে আরেকটা বড় গ্যাপ তৈরি করে দেয় আর কি আমাদেরকে। আর আরেকটা জিনিস হয় কি যে এইটা একটা, ধরেন আপনি কাউকে দিয়ে কোন একটা কাজ করাইতে চান, আপনি ধরেন সিনিয়র হন বা জুনিয়র হন, যেটাই হবেন হন, সিনিয়র হইলেও জুনিয়র হইলেও সবার জন্য এই জিনিসটা প্রযোজ্য। আমরা কিন্তু সিনিয়ররা অনেক সময় জুনিয়রকে দিয়ে কাজ করাইতে চাই, ডেফিনেটলি, অবশ্যই। আবার আমরা জুনিয়ররাও অনেক সময় সিনিয়রকে দিয়ে আমার কোন একটা কাজ করাই নিতে চাই, যে কাজটা হয়তো আমি করতে পারবো না। সেক্ষেত্রে অ্যাপ্রোচ শুড বি নট ডিরেক্ট। কারণ হচ্ছে কি মানুষ দুইটা, ওই যে একটু আগে বললাম না যে পরামর্শ দিতে ভালোবাসে মানুষ, আসলে নিজেকে আরেকটা জায়গায় হচ্ছে বড় ভাবতে ভালোবাসে। আচ্ছা, বড় ভাবতে ভালোবাসে সেটার একটা সিম্পল জিনিস বলি। আপনি ধরেন আপনি লেটস সে এখানে আমি হচ্ছে যে মার্জুল ভাইয়ের কাছে যাই, মার্জুল ভাইকে দিয়ে আমি একটা লেখা লেখাইতে চাই। আমি জানি যে মার্জুল ভাই ভালো লিখে, আমি মার্জুল ভাইকে দিয়ে একটা লেখা লেখাইতে চাই। দুই ভাবে আমি মার্জুল ভাইকে বলতে পারি, মার্জুল ভাই আমার একটা লেখা লাগবে, এটা একটু লিখে দেন। ওকে, মার্জুল ভাই লিখে দিবে। রেদার আমি যদি মার্জুল ভাইকে বলি মার্জুল ভাই আমার একটা হেল্প লাগবে, এন্ড আই থিঙ্ক ইউ আর দ্য বেস্ট পার্সন টু হেল্প মি এই কাজটাতে। কারণ হচ্ছে আপনি এই জায়গাতে বেস্ট, সো আমার এই হেল্পটা লাগবে ভাইয়া, আপনার এই লেখাটা আমাকে একটু ভাইয়া লিখে দিতে হবে, এই হেল্পটা আপনার লাগবে। আপনারা বলেন প্রথম কাজটাও, প্রথম কথাটাতেও মার্জুল ভাই রেসপন্স করবে, লিখে দিবে। দ্বিতীয় কথাটাতেও মার্জুল ভাই রেসপন্স করবে, লিখে দিবে। কোন কথাটাতে মার্জুল ভাই বেশি আন্তরিকতা দিয়ে, বেশি আউটপুট দিয়ে লিখে দেওয়ার চেষ্টা করবে, এক নাকি দুই? দুই। লোকমান ভাই বলল দুই। দুই। আর কেউ কি বলবেন? একের পক্ষে কেউ থাকলে বলতে পারেন। দুই। আচ্ছা দেখো, আমরা ধরে নিলাম গণতন্ত্র বিজয়ী হয়েছে, দুইয়ের পক্ষে ভোট বেশি আসছে। তার মানে দেখেন আমার কিন্তু কোনো এফোর্ট যায় নাই, আমার কিন্তু মার্জুল ভাইয়ের স্কিল নিয়ে কাজ করতে হয় নাই যে ভাই আপনাকে স্কিল মানে আমি প্রথমে স্কিলফুল করলাম বেটার লেখার জন্য, তারপরে সে বেটার আউটপুট দিছে, এরকম কোনো কিছু আমাকে করতে হয় নাই। জাস্ট ওয়ান অ্যাপ্রোচ যে ভাই হেল্প লাগবে, আরেকটা হচ্ছে ভাই করতে হবে। দুই জিনিসটাই আমাকে মার্জুল ভাইয়ের আউটপুটের মধ্যে পার্থক্য তৈরি করে দিছে, রাইট? সো এইটা আপনি সিনিয়রদের ক্ষেত্রেও হইতে পারে, জুনিয়রদের ক্ষেত্রেও হইতে পারে। যেমন কিরকম, ধরেন আপনার ব্লাড লাগতেছে, এখন আপনি বড় ভাইকে বলতে পারেন যে ভাইয়া ব্লাড লাগবে, একটু ম্যানেজ করে দিতে পারেন। বড় ভাই চেষ্টা করবে। কিন্তু যদি বড় ভাইকে আপনি যদি বলেন যে ভাইয়া আপনি ব্লাড নিয়ে কাজ করেন, মানে ভাইয়া আমার তো এটা হেল্প লাগবে, এটা আমার মনে হয় যে বেস্ট পার্সন ভাইয়া আপনি হইতে পারেন,
আমি মানে আই ট্রাস্ট যে আমি আপনার থেকে হেল্প পাবো। এইবার বড় ভাই এবারও হেল্প করবে, কিন্তু এইবার আরেকটু বেশি হেল্প করার চেষ্টা করবে। এবার নিজে ফোন দিয়ে কয়েকজনের ব্লাড গ্রুপ দেখে দেখে ফোন দিবে, এই ব্লাড দিতে পারবি কিনা, আমার ছোট ভাইয়ের ব্লাড লাগবে। এই যে অ্যাপ্রোচটা জাস্ট আপনার অ্যাকশনটাকে কনভার্ট করে দিচ্ছে। অ্যাকশন দুইটাতেই হবে, কিন্তু ওইটাতে অ্যাকশনটা একটু বেটার হবে অপোজিশন থেকে। আরেকটা জিনিস, উম, এটা একটা জিনিস গেল। আরেকটা জিনিস মানে আমি আসলে একটু নন ট্রেডিশনাল কথাবার্তা বলার চেষ্টা করছি, একটু অগোছালো হচ্ছে কারণ এখানে লোকজনও কম। আমরা যারা আছি আমরা একই অ্যারেনার মানুষ, এবং হচ্ছে আপনারা সবাই কমিউনিকেশন একটা লেভেল পার করে আসছেন, এই জন্য হচ্ছে আমি একটু অগোছালো কথা বলতেছি আর কি। যে এই ভুলগুলো আমার কাছে মনে হয় যে আমি লিস্ট করছি যে আপনারা মানে এই লেভেলে কি কি ধরনের ভুল হয় এবং সেটা কিভাবে আমরা বেটার আউটপুট করতে পারি আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে আহ ধরেন আপনি আমরা তো এখানে যারা আপনারা আছেন আপনারা সবাই লিডার আমার কাছে, আমি যেটা বিলিভ করি। আদারওয়াইজ আপনি এখানে আসতেন না। সবাই লিডার। লিডার মানে হচ্ছে যে আপনাকে মানে পলিটিক্স করতে হবে সেরকম কিছু না। লিডার মানে আপনাকে 50,000 মানুষের সামনে কথা বলতে হবে সেরকম না। লিডার মিনস হচ্ছে আপনি তিনজনের সাথেও কথা বলতে পারেন, তিনজনের সাথেও কথা বলে লিড করতে পারেন, সেরকমও হইতে পারে। ইভেন আপনি আপনার ক্যাম্পাসে ফাইট্রনকে নিয়ে সেশন করবেন, ফাইট্রনকে দিয়ে সেশন করবেন। দিস শুড বি এ লিডারশিপ অ্যাপ্রোচ এন্ড অ্যাকশন। আপনি আপনার ক্যাম্পাসে বিভিন্ন ক্লাবকে বুঝাইতে পারবেন যে না, ফাইট্রনকে দিয়ে এখানে সেশন করালে কেন, ফাইট্রনকে দিয়ে আপনি ফাইট্রন এখানে সেশন নিলে কেন স্টুডেন্টদের উপকার হবে, এটা আপনি বিভিন্ন ক্লাবকে বুঝাবেন, স্টুডেন্টকে বুঝাবেন। দিস ইজ অলসো লিডারশিপ ক্যাপাবিলিটি। ইভেন এরকম হইতে পারে। আচ্ছা যাই হোক, এই কথাটা যেহেতু আসছে, আপনারা যেহেতু ফাইট্রনের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন, এরকম হইতে পারে যে আপনারা যখন ফাইট্রন কে আপনাদের ক্যাম্পাসে নিয়ে যেতে চাইবেন, বিভিন্ন সেশন করতে চাইবেন, লেটস সে আপনার বিভিন্ন ধরনের অবস্টাকেল আসতে পারে। আপনার বিভিন্ন ক্লাব আপনার সাথে কোলাব করতে চাইবে না, ডিপার্টমেন্ট আপনার সাথে কোলাব করতে চাইবে না, ডিপার্টমেন্ট হেডের সাথে আপনার কথা বলতে হইতে পারে। তখন আপনি কি করবেন? রাইট, ডিপার্টমেন্ট হেড বললো যে না না না, করা যাবে না, এই ধরনের সেশন টেশন করা যাবে না, এগুলা পরীক্ষা আছে। সো হোয়াট শুড বি ইউর অ্যাপ্রোচ? অ্যাপ্রোচ শুড বি যে এইখানে একটা মজার কথা, এই প্রবলেমটা আপনারা সবাই ফেস করবেন, তো আমি একটু বলি। আমি এটা আমাদের কোন এক সময় অনেক আগে আমি ক্যাম্পাস অ্যাম্বাসাডার প্রোগ্রামে হচ্ছে মানে প্রোগ্রামিং হিরোরই ক্যাম্পাসাডার প্রোগ্রামে এ ধরনের প্রবলেম নিয়ে আসছিল কয়েকজন। তখন আমি বলছিলাম যে এই অ্যাপ্রোচটা একটু ট্রাই করতে পারো কিনা। যে লেটস এরকম যে তোমার বেশি বুদ্ধিজীবী হয়ে স্যারের কাছে যাইতে হবে না, কারণ মানে বড় বড় মানুষেরা আসলে বুদ্ধি নিতে পছন্দ করে না। রেদার হচ্ছে বি অ্যাপ্রোচেবল। হ্যাঁ, যে লেটস সে স্যার বললো যে পরীক্ষা আছে, পরীক্ষার মধ্যে এগুলা করা যাবে না, পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। সো এইভাবে বললো যে স্যার ডেফিনেটলি মানে আহ, পরীক্ষার সময় তো প্রিপারেশনের দরকার আছে, বা পরীক্ষা একটা বড় ইভেন্ট, এবং পরীক্ষার ওই প্রিপারেশনটা আমাদের সবার দরকার। কিন্তু স্যার মানে জাস্ট আমরা একটা একটা ঘন্টার স্লট যদি স্টুডেন্টদের জন্য রাখতে পারি, এইটা তাদের আহ, তাদের হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা ক্যারিয়ারের কিছু প্রবলেম সলভ করার জন্য ওরা ডিরেক্টলি হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে কিছু ফিডব্যাক নিতে পারবে, যেটা হয়তো আমাদের স্টুডেন্টদের জন্য ভালো হবে। এবং স্টুডেন্টরা এই ধরনের সেশন চায় আর কি, পড়ার একাডেমিক কাজ বা একাডেমিক কারিকুলামের ফাঁকে ফাঁকে। সো এটা যদি স্যার আমরা ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভালটা দিতে পারি, হয়তো স্টুডেন্টরা খুব ভালো ফিল করবে। তো তখন হয় কি, তখন একটা ডিসকাশনের মোড়ে স্যার চলে যায়। হুম, কারণ দুইটা কারণ, একটা হচ্ছে তুমি প্রথমে অ্যাকসেপ্ট করে নিচ্ছ যে ইয়েস, পরীক্ষা ইজ এ বিগ ইভেন্ট এবং পরীক্ষার প্রিপারেশন দরকার আছে। এরপরে তুমি বিকল্প সাজেশনের দিকে যাচ্ছ যে না, মানে পরীক্ষার মাঝখানেও 1 ঘন্টার স্লট ম্যানেজ করাটা আমার জন্য খুব টাফ হবে না, স্টুডেন্ট এটাতে বোরও ফিল করবে না, এটার জন্য খুব একটা তাদের প্রিপারেশনও দরকার নাই, এবং এটার জন্য তাদের খুব একটা কি বলে ইয়ার ক্ষতিও হবে না। সো আচ্ছা, আপু বলতেছে আর কি, আপু প্রবলেম ফেস করতেছে, এই প্রবলেমটা ফেস করে। তো আপনি ট্রাই করে দেখতে পারেন আপু, যদি একদম পরীক্ষার মাঝখানে না হয় ডিসকাশন করে অনেক সময় এই প্রবলেম গুলা সলভ করে ফেলা যায় আর কি। সো দ্যাটস ইট। মানে ও যেটাতে বলতেছিলাম যে আপনি যখন লিডারশিপের
জায়গাতে কাজ করবেন, তখন ডেফিনেটলি 4-5 জনের সাথে আপনার কথা বলতে হইতে পারে। তা আমি যেটা দেখি আর কি, যে কারণ কমিউনিকেশনের লোক হিসেবে আমার মানুষজনের চোখ কিভাবে কথা বলে, হাত কিভাবে কথা বলে, মুখ কিভাবে কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে কথা বলে, এগুলো দেখতে হয় আর কি। তা আমি দেখি এবার যে ইনিশিয়াল লেভেলে আমরা যখন কথা বলি, 4-5 জন আছে, আমরা জাস্ট হচ্ছে শর্ট গান ছুড়ি। শর্ট গান মানে বুঝেন, যে এই দিকে তাকাচ্ছি, এর দিকে তাকাচ্ছি, ওর দিকে তাকাচ্ছি, ওর দিকে তাকাচ্ছি, কথা বলতেছি, বাট অ্যাকচুয়ালি কানেকশনটা তৈরি হচ্ছে না। যখন আপনার সামনে বেশ কিছু মানুষ থাকে, নট নেসেসারি যে সবার দিকেই তাকাইতে হবে এরকম কোনো কিছু না। আপনি 5 জন আছে, 3 সেকেন্ড এই লোকটার সাথে দিকে তাকাই আপনি একটা সেন্টেন্স শেষ করেন। একটা সেন্টেন্স 1 পার্সন 3 সেকেন্ড অ্যাটলিস্ট, তাহলে সে কানেক্ট করবে আপনার সাথে। এবং আপনি খেয়াল করবেন, আপনি যখন অপর মানুষ, ধরুন 4-5 জন মানুষ আছে, তাদের সাথে যখন কথা বলতেছেন, তখন ওই মানুষটা যখন আপনার কথা শোনে, ওই মানুষটা যখন আপনার কথা শোনে, তখন সে রেসপন্স করে। কিরকম রেসপন্স? হুম, ইয়েস ইয়েস ইয়েস, মানে দেখবেন সে রেসপন্স করতেছে। এবং বিগ স্টোরি টেলার, বিগ কমিউনিকেটরের একটা গুণ হচ্ছে মানুষকে এনগেজ করে রাখা। কিছু ক্ষেত্রে দেখবেন জোর করে এনগেজ করে রাখতে হয়। জোর করে এনগেজ করে রাখা মানে কি? ধরেন আপনি 5 জন আছে, 5 জনের মধ্যে আপনি যদি তাকাই মানুষটাকে কমিউনিকেট করতে বাধ্য করেন, তার সাথে একটা লাইন বললেন, 3 সেকেন্ড দিলেন, চোখে চোখ রেখে কথা বললেন, সে আপনার সাথে কমিউনিকেট করতে বাধ্য তখন। রাইট? কারণ কি? কারণ আপনি তো তার চোখের দিকে তাকায় কথা বলতেছেন। এখন যদি সে যে আপনার সাথে রেসপন্স না করে, আপনি তো বুঝবেন এই লোকটা আমার কথা শুনতেছে না। এটা তো ওই লোকের জন্য অকওয়ার্ড। যে যখন বুঝতে পারে যে এই লোক তো বুঝে গেছে আমি তার সাথে কথা বলতেছি কিন্তু কানেক্ট করতেছি না। তো মানুষ আপনার সাথে কানেক্ট করবে, কানেক্ট করার জন্য আপনাকে তাকে সুযোগ দিতে হবে। আপনি যদি এই জাস্ট একটা লুক দেন, আরেকজনের দিকে একটা লুক দেন, আরেকজনের দিকে একটা লুক দেন, তাহলে কিন্তু কানেক্ট হবে না। আর একটা মানুষ যখন কমিউনিকেশনে একবার কানেক্ট হয়, খুব দ্রুত এই কানেকশনটা কিন্তু ছুটে যায় না। লিস্ট যখন আপনার সাথে কানেক্ট হয়েছে, নেক্সট 1 মিনিট ধরেন সে আপনার সাথে কানেক্টেড থাকবে, তার কানেকশন ছুটে যাবে না। রাইট? কিন্তু 1 মিনিটের মধ্যে তো আপনি এই যে 5 জন আছে, 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড, লেটস সে আবার তো আপনি তার সাথে চলে যাচ্ছেন, তাহলে কি সে কি 1 মিনিটের মধ্যে কি আবার ছুটে যাচ্ছে? ছুটে যাচ্ছে না, আপনি আবার তাকে রিকানেক্ট করতেছেন। তো এই যে আই কন্টাক্ট এবং কানেকশন, এইটা কমিউনিকেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দেখবেন এই জন্য কিছু মানুষ যখন কথা বলে, তখন অন্যরা শুনে এবং অনেক সময় শুনতে বাধ্য হয়। এই যে এই জিনিসপত্রগুলো, মানে এগুলো একটু আপনারা, কারণ আমি দেখি যে মানুষ যখন মানে অনেকে এই এই লেভেলে আই কন্টাক্ট করতে ভয় পায়। উপরের দিকে তাকায় কথা বলে, নিচের দিকে তাকায় কথা বলে, বা নিজের দিকে এভাবে তাকায় কথা বলে, অন্যদিকে তাকায় কথা বলে। এইটা কিন্তু কমিউনিকেশন একটা কিলার। এটাকে আপনার কমিউনিকেশনটা নষ্ট করে দেবে। আপনি অনেক ভালো কথা বলতেছেন, বাট অনলি ওয়ান রিজন, আপনি প্রপার আই কন্টাক্ট এন্ড কানেকশন বিল্ড করতেছেন না, এই জন্য মানুষ আপনার ওই মেসেজটা নিচ্ছে না। এই কথার পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে একটা জিনিস। আর কি জানতে চান? আরেকটা জিনিস আমার কাছে মনে হয় কি, মানে আমরা তো আসলে ব্যাকরণ ধরে তো কমিউনিকেট করি না। বা এই যে 3 সেকেন্ড বললাম, 3 সেকেন্ড তার গুণ ধরে ধরে 1 2 3 নিঃশ্বাস ফেলে আবার পরের জনের সাথে কমিউনিকেট করবেন না, রাইট? এটা একটা অ্যাপ্রক্সিমেট, এটা একটা কানেকশন বিল্ডিং প্রসেস। একটা লাইন আপনি একজনের দিকে তাকাই কথা বলবেন, দেন সে ওটা ক্লোজ করবে। তো আরো কিছু ব্যাকরণগত ব্যাপার আছে, যেমন যেমন হচ্ছে যে আরেকটা জিনিস, আমরা ধরেন ফিডব্যাক দিয়ে, এবং অনেকে বলে কি ভাই ডিরেক্ট ফিডব্যাক দিও। না, ডিরেক্ট ফিডব্যাক সবার জন্য না। আপনারা এখানে আমি আপনাদেরকে একটা প্ল্যাটফর্মের কথা বলি, এটা সবাই একটু টেস্ট করবেন। 16personalities.com, এই প্ল্যাটফর্মে পার্সোনালিটি টেস্ট কেউ কি করেছেন কখনো? করলে বলতে পারেন। আচ্ছা, ইয়াসিন ভাই করছেন, তাউল জান্নাত করছেন, মোল্লা ভাই করছেন। ইয়েস, নাইস। এটা যদি আপনারা করে থাকেন খুবই চমৎকার, না করে থাকলে যারা করেন নাই তারা করবেন। দেখবেন সারপ্রাইজিংলি আপনার সাথে এতটা মিলে গেছে এবং এতটা প্রপার ডিটেইল ফিডব্যাক আপনাকে দিচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন যে আমার ব্যাপারে এত প্রিসাইজ ফিডব্যাক এবং আমার সাথে তো মিলে যাচ্ছে। হায় হায়, আমি এই টাইপের মানুষ, এটা কেমনে বোঝা গেল?
এটার নাম আবারও বলি 16personalities.com। 16 personalities লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবে। এখানে প্রায় 100টার কাছাকাছি প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে, এরপরে হচ্ছে আপনাকে আপনার পার্সোনালিটি অ্যাসেসমেন্ট সে দিবে। তো দেখবেন কিছু পার্সোনালিটিস আছে, যে পার্সোনালিটিস গুলো মানুষকে ডিরেক্ট ফিডব্যাক যখন আপনি দিবেন সে সে ভেঙে পড়বে, তার মাথা কাজ করবে না, মানে একদম ব্রোকেন। ওই পার্সনটা প্রচুর স্কিলফুল মানুষ হতে পারে, প্রচুর নলেজেবল পার্সন হতে পারে, কিন্তু যখন আপনি তাকে ডিরেক্ট ফিডব্যাক দিবেন দেখবেন সে হচ্ছে মাথা কাজ করতেছে না, সে ভেঙে পড়ছে, সে বলবে হ্যাঁ হ্যাঁ আমার, মানে আপনি সিম্পল একটা কথা বললেন কিন্তু দেখবেন সে ভেঙে পড়ছে। ইভেন আর কিছু পার্সোনালিটিস এর মানুষ আছে, আপনি তাকে অনেক ঘুরে ফিরে ফিডব্যাক দিবেন সেটা নিতে পারবেন, সে বলবে ভাই যা বলবেন ডিরেক্ট বলেন। তো এই জন্য আমি আমার টিমে যখন মানুষ জয়েন করে ডিরেক্টলি হচ্ছে আমরা হচ্ছে ইয়া করি আর কি, আম, এই পার্সোনালিটি টেস্টটা করে ফেলি টিম মেম্বারদের। দেন আমার টিমে যদি কাউকে আমি ফিডব্যাক দিই ওইভাবেই দিই, তার পার্সোনালিটি আমার মাথায় থাকে, জাস্ট ওই কোডটা মনে রাখলে হয়, ইএনটি যায় বাকি সেটা মনে রাখলে হয়, তাহলে আমি তাকে বুঝে যাই যে তাকে কিভাবে ফিডব্যাক দিতে হবে। তো ফিডব্যাকের ক্ষেত্রে একটা মেথড মেথড যে প্রথমে ভালো, তারপর হচ্ছে ক্রিটিক্যাল ফিডব্যাক দেয়া, তারপর হচ্ছে আবার ভালো বলা। লেটস সে মার্জুল ভাই, আম, মার্জুল ভাই ওই যে একটু আগে মার্জুল ভাইয়ের ব্যাপার অনেক ভালো ভালো কথা বলছে, এখন একটু খারাপ কথা বলবো। ধরে নিলাম যে মার্জুল ভাই আমাকে লেখাটা খুব খারাপ লেখা দিছে, আমি যে মার্জুল ভাইকে যদি ভাই এটা কি লিখছেন, এটা কি আপনার সাথে যায়, এত বাজে লেখা, মার্জুল ভাই এরা কিন্তু ডেফিনেটলি ভেঙে পড়বে। ডেফিনেটলি ভাই পরে আমার আবার যখন লেখা দিবে এর থেকেও খারাপ লেখা দিবে, ভাই বুঝেন অবস্থা, খারাপের মানে বুঝে নেবার, খারাপ কত প্রকারের হয় কি কি। তার মানে কি ভাইয়ের সাথে ফিডব্যাকটা দিয়ে আমার লাভ হইল, বলতে পারি যে মানে প্রথমেই বলতে পারি যে ভালো কথা মার্জুল ভাই আপনি খুব চমৎকার লিখেন, কি হচ্ছে আসল কথায় ঢুকি। মার্জুল ভাই তো প্রথম কথা খুশি যে ভাই বলছে আমি খুব ভালো লিখি, এবার আসল কথা, মার্জুল ভাই, আগের লেখাগুলোর সাথে একটু ভাইয়া ডিফারেন্স মনে হচ্ছে, মানে আগের লেখাটার মতো না হয় নাই, কেমন যেন একটু, এইবার বলতে পারি যে তবে আই মানে আই বিলিভ যে আপনি নিজে চেষ্টা করলে এটার থেকে আরো অনেক বেটার লেখা আপনি প্রডিউস করে ফেলতে পারেন, জাস্ট এই জায়গাগুলো একটু নক করলে। এইবার মার্জুল ভাই কি করবে, মার্জুল ভাই প্রথমে তো কনফিউজড হয়ে যাবে, ভাই আমাদের ভালো বললো না খারাপ বললো, বলবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাইকে তো আমি স্যান্ডউইচ দিছি, এই স্যান্ডউইচ তো আপনারা সবাই চেনেন, দুই পাশে রুটি, মাঝখানে হচ্ছে ইয়া থাকে, সবজি থাকে নাকি চিকেন থাকে। তো আমি তো ভাইকে স্যান্ডউইচ দিছি, প্রথমে অনেক ভালো কথা বলছি যে ভাই আপনি খুবই ভালো লিখেন, চমৎকার লিখেন। এরপরে বলছি, লাস্টেও কি বলছি, যে ভাই আপনি চেষ্টা করলে এটার থেকে অনেক ভালো লেখা আপনি বের করে নিয়ে আসতে পারেন, জাস্ট এই জায়গাগুলো কয়েকটা জায়গা একটু দেখলে হবে। আর মাঝখানে আসল কথাটা বলে দিচ্ছি ভাই আপনার লেখা ভালো হয়নি, রাইট। এবার ভাই কিন্তু জিনিসটা বুঝতে পারছে এবং তার ক্যালিবারের প্রতি তার একটা আস্থা জন্মাইছে, যে না ভাই তো বিলিভ করে আমি এর থেকে ভালো, মানে এটার থেকে ভালো লিখতে পারবো, আমি তো লিখছি আগে, এটাও ওকে বলছে, ডেফিনেটলি আমি পারবো, সো লেটস ট্রাই। এটা অনেকেই বলে যে ফিডব্যাক এভাবে দেয়া যায়। এটা কেন বললাম, এটা আমরা আমাদের এই স্টুডেন্ট লাইফেও অনেক জনকে ফিডব্যাক দিতে হয়, জুনিয়রকে দিতে হয়, সিনিয়রকে দিতে হয়, ফ্রেন্ডদেরকে দিতে হয়। আহ অনেক সময় আমরা ডিরেক্ট ফিডব্যাক দিয়ে দিই, নো ইস্যু। বাট যখন আমরা প্রফেশনাল স্পেসে ঢুকি তখন এটা অনেকের ক্ষেত্রে রয়ে যায়, বিশেষ করে আমরা যারা জেনজি জেনারেশনের আছি আমাদের এই স্বভাবটা রয়ে যায়। এই জন্য আমি এটা নিয়ে একটু কথা বললাম, কারণ আপনারা সবাই তো বন্ধু বান্ধবদের সাথে আমরা আসলে অত মানে স্যান্ডউইচ ট্যান্ডউইচে ঢুকি না, আমরা ডিরেক্ট ফিডব্যাক দিয়ে দিই, নো ইস্যু, এটা বন্ধু বান্ধবদের মধ্যে থাকে। কিন্তু ওই যে যখন এটা প্রফেশনাল স্পেসে থেকে যাবে আপনাদের, তখন কিন্তু একটু বিপদে পড়বেন আর কি। কারণ ওই যে মানুষ আসলে ফিডব্যাক দিতে পছন্দ করে, কিন্তু কড়া ফিডব্যাক অনেকেই নিতে পছন্দ করে না এবং এটা পার্সোনালি নেয়, পার্সোনালি নিয়ে নেয়। এটা তো আসলে আমি, ধরেন আমি তো মার্জুল ভাইকে তার লেখা খারাপ বলছি, মার্জুল মার্জুল ভাই মনে করবে আমারে খারাপ বলছে, না, আপনাকে খারাপ বলা হয় না, আপনার কাজটাকে ইভালুয়েট করা হয়েছে, কিন্তু মানুষ এটা তো নিতে পারে না, রাইট। তো সেই জন্য তখন বিভিন্ন টুলস টেকনোলজি ব্যবহার করতে হয় আর কি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে স্যান্ডউইচ, এবং এটা ভালো কাজ করে, আমি দেখছি এটা ভালো কাজ করে। এটা মানে টিমের মধ্যে খুব ভালো একটা হেলদি এনভায়রনমেন্ট রাখে আর কি, যে মানুষ যেটা
তার নিজের ক্যালিভার সম্পর্কেও সচেতন হয় এবং তার কি করণীয় সেটাও বুঝতে পারে, সে প্রপার কোন জায়গাতে মিস্টেক করছে, কোন জায়গাতে তার মানে কাজ করার ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, সেটাও মানুষ অ্যাওয়ার্ড হয়ে যায়। তো আমার দিক থেকে যে কয়েকটা পয়েন্ট আমি আসলে লিখছি, যেটা নিয়ে কথা বলবো বলে ফেলছি। আপনারা প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্ন নিব। তার মধ্যে একজন বলছে যে নার্ভাসনেস কিভাবে কাটাইতে পারি, এটা নিয়ে একটু বলি। নার্ভাসনেস কাটানোর একমাত্র উপায় হচ্ছে নার্ভাস না হওয়া। সিম্পল জিনিস। ওকে, যাই হোক, জোকস অ্যাপার্ট, মানে ধরেন আপনি যখন পাবলিক স্পিকিং দিবেন, তখন জাস্ট আমি এই জন্যই মানে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি অ্যাকচুয়ালি। আমি দেখবেন অনেক ভুল করতেছি, কথায় আটকে যাচ্ছে, অনেক শব্দ মিসপ্লিট হচ্ছে, বাট আই ডোন্ট কেয়ার। আমি ভাবতেছি যে আহ, আমি কথা বলতেছি, আমি জাস্ট গল্প করতেছি। সো লেটস ডু লেটস ডু ইট। আপনি তবে হ্যাঁ, এইটা প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। মানে যত বেশি আপনি কথা বলার প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার কথা বলার জড়তা কেটে যাবে। আপনি অনেক মানে বিখ্যাত বিখ্যাত মানুষ দেখবেন যারা প্রচন্ড জ্ঞানী, কিন্তু ওনারা স্টেজে কথা বলতে পারেন না। আপনি আপনার ইউনিভার্সিটিতে গেলে ইউনিভার্সিটিতে অনেক টিচারকে দেখতে পাবেন যারা অনেক জানেন, ওনাদের অনেক রিসার্চ আর্টিকেল আছেন, কিন্তু কিন্তু মানে রিয়ালিটি ইজ যে ওনারা ক্লাসে ভালো পড়াতে পারেন না। কেন? কারণ হচ্ছে ওই একটা জায়গা, মানে পাবলিক স্পিকিং। হ্যাঁ, পাবলিক স্পিকিং এর জায়গাটা, এটা আপনাকে প্র্যাকটিস করে আসলে আয়ত্ত করতে হবে আর কি। আহ, আপনি যদি 5 জন মানুষের সাথে কথা বলতে পারেন একসাথে, আপনার মধ্যে 10 জন মানুষের সাথে কথা বলার একটা ক্যালিভার জন্মাবে। আপনি 10 জন মানুষের সাথে যখন কথা বলে ফেলছেন একা, তখন আপনি 50 জন মানুষের সাথে কথা বলার একটা ক্যালিভার তৈরি হয়ে যাবে। আপনি যখন 50 জন মানুষের সাথে কথা বলে ফেলতেছেন সামনাসামনি, তখন আপনার মধ্যে 200-250 মানুষের সাথে কথা বলার বা এনগেজ করার বা স্টেজ পারফর্ম করার একটা ক্যালিভার জন্মে যাবে। আর আপনি যখন 200-250 মানুষের সাথে কথা বলে ফেলবেন, তখন 500 মানুষ কথা বলে ফেললে 10,000 মানুষের সাথে কথা বলা আপনার মানে খুব একটা প্যারা হবে না আর কি। এটা হচ্ছে একটা মানে রুল। সো আপনাকে আসলে প্র্যাকটিসটা করে যেতে হবে। ডু প্র্যাকটিস, ডু প্র্যাকটিস, ডু প্র্যাকটিস। আপনার যদি মানে মানুষের সাথে কথা বলতে ভয় লাগে, আপনি আয়নার সামনে দাঁড়াই নিজে নিজের সাথে কথা বলেন। ইভেন মানুষ জানেন আপনি নিজের সাথে কথা বলতে ভয় পাই, নার্ভাস হয়ে যায়। আপনারা টেস্ট করে দেখেন, যাদের মধ্যে নার্ভাসনেস আছে, আপনারা মোবাইলের ক্যামেরাটা ওপেন করে রেকর্ড করবেন, কথা বলবেন, দেখবেন তাও আপনার নার্ভাস লাগতেছে। এবং দিস ইজ ন্যাচার। এটা ইমপ্রুভ হয়ে যাবে আর কি। এটা আপনি যত বেশি করবেন, বলবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি আহ আপনার মধ্যে ওই জিনিসটা গ্রো করবে। আমি একটা জিনিস ফলো করি যে আমার সামনে কতজন আছে, এটা আসলে আমি যখন স্টেজে দাঁড়াই আমি দেখি না। আমি টুকটাক কিছু স্টেজে কথা বলা সুযোগ হয়েছে আমার, বেশি না, মানে 5-6, ম্যাক্সিমাম মনে হয় 10,000 পর্যন্ত গেছি আর কি এখন পর্যন্ত। মানে 10,000 মানুষের সামনে দাঁড়ায় আধা ঘন্টা বা 40-45 মিনিট কথা বলছি ম্যাক্সিমাম এখন পর্যন্ত। এর বেশি এখনো সুযোগ হয় নাই। কখনো সুযোগ হলে ইনশাল্লাহ হয়তো সমস্যা হবে না, আমি যেটা বিলিভ করি। এবং আমি যেটা চেষ্টা করি যে আমার সামনে কয়জন আছে, কারা, বা ওইটা খুব একটা মাথায় না নিতে। আমি মাথায় নিয়ে রাখি আমি কি বলবো, কাদের জন্য বলবো, এটা আমি মাথায় নিয়ে যাই এবং ওইটা ইন্টারেক্ট করি। আমি যখন একটা পোর্শনের দিকে তাকাই, তখন ওই পোর্শনের দিকে তাকাই, ওই দিকে অনেক মানুষ আছে এটা আমি ভুলে যাই। যখন এইদিকে তাকাই, এইদিকে অনেক মানুষ আছে এটা আমি ভুলে যাই। যখন এইদিকে তাকাই, তখন আমি এই দিকেই তাকাই, এখানে আশেপাশে অনেক মানুষ আছে এটা আমার মাথায় থাকে না অ্যাকচুয়ালি। সো পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আপনার থাম্ব রুল হচ্ছে জাজ ইউরসেলফ। অন্যরা আপনাকে কি জাজ করছে, অন্যরা আপনাকে কিভাবে নিচ্ছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আপনি আপনার যে জিনিসটা ডেলিভার করতে চাচ্ছেন, যেইভাবে ডেলিভার করতে চাচ্ছেন সেটা করতে পারছেন কিনা, এইটাই আপনাকে জাস্ট চেক দিতে হবে। এন্ড প্র্যাকটিস, এটার আমার আর কোনো আসলে জানা নাই আর কি। প্র্যাকটিসের কোনো শর্টকাট বা
প্র্যাকটিসের বাইরে আর কোনো কিছু আছে কিনা সেটা অ্যাকচুয়ালি আমার জানা নেই। মানে এটা কাটানোর একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস, নিজের সাথে নিজে প্র্যাকটিস করে শুরু করতে পারেন ইনিশিয়ালি। দেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা বলা, নিজে কোনো একটা আড্ডা টপিক শুরু করা, আড্ডাটাতে পার্টিসিপেট করা, এটা স্টার্ট করতে পারেন। আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, কলেজে আছেন, পাবলিক স্পিকিং এর বিভিন্ন ক্লাব আছে, সেখানে জয়েন করা, ডিবেট ক্লাব আছে, সেখানে জয়েন করা, ডিবেটে পাবলিক স্পিকিং এ অংশগ্রহণ করা। ওই আরেকটা জিনিস বলছি আসলে, মানে ডু রেকর্ড, হ্যাঁ, ডু রেকর্ড এন্ড ডু রেকর্ড। আপনি কথা বলছেন, নিজের সাথে এভাবে কথা বলেন, এই যে ধরেন এটাই আমার ক্যামেরা স্ক্রিন, আমি নিজে কোনো একটা টপিক নিয়ে কথা বলছি, সেটা আমি রেকর্ড করলাম। রেকর্ড করে এরপরে আমি নিজে দেখলাম যে কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, কোন কোন জায়গায় আমি মিস্টেক করছি, সেটা পরে আবার দরকার হলে রেকর্ড করবো। এখন ওই মানে ভুলগুলা ট্রেস করে দেন হচ্ছে কি বলবো, দেন আপনাকে নিজেকে নিজে অ্যাসেস করবেন যাতে ওই ভুলটা পরে না করেন। এরপর আপনি বিভিন্ন সেশনে টেশনে হচ্ছে কথা বলতে বলতেই আসলে হয়ে যায় আর কি। মানে এটা সিরিয়াস কিছু না। যারা কথা বলা শুরু করে শুরুর দিনে যেরকম ছিল, ডেফিনেটলি 100 দিন পরে সে সেরকম থাকে না, 1000 দিন পরে আরো চেঞ্জ হয়ে যায়। মানুষের এক্সপার্টিস কিন্তু বাড়তে থাকে প্র্যাকটিসের সাথে সাথে। ইভেন আমি পাবলিক স্টেজে আলহামদুলিল্লাহ কথা বলা শুরু করছি 2016 সাল, 16 না আরো আগে, আসলে আমি যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম 14 সাল, তখন থেকে। তো 16 সালে হচ্ছে আহ, আরো বেশি, বা এরপর থেকে আরো বাড়ছে। তো এখন আমি যেটা ফিল করি যে না, আমি 16 সালে যেরকম পাবলিক স্পিকিং এ মঞ্চে কথা বলতাম তার থেকে বেটার ওইতে বলতে পারি। বাট এখন স্টিল যে আমার মধ্যে ইমপ্রুভমেন্ট আমি খুঁজে পাই। প্রত্যেকটা সেশন শেষে আমি কিন্তু মানুষের কাছ থেকে ফিডব্যাক নিই, আহ, যে কি ভুল করলাম, কি ভালো করা যায়। তো ডেফিনেটলি আমি কিন্তু ফিডব্যাক নিয়ে, আসলে ফিডব্যাক নিই। ইভেন আপনাদের কাছেও দেখবেন সেশন শেষে ফিডব্যাক নিব, এবং আমার মাথায় থাকে এগুলা যে ইয়েস, আমি এই সেশন থেকে এই ফাইন্ডিংসটা পাইছি, এটা ডেফিনেটলি আমি পরেরটাতে করব না, বা না করার চেষ্টা করব। বা হইতে পারে মানুষের ভুল হয়ে যেতে পারে, তখন আমি এটা না করার চেষ্টা করবো। দ্যাটস ইট। ওই ফিডব্যাকের মধ্যে থাকা, প্র্যাকটিসের মধ্যে থাকা, ইমপ্রুভমেন্টের মধ্যে থাকা, আমার কাছে মনে হয় এর কোনো শর্টকাট নাই। সো দ্যাটস ইট আপনি। আমি যখন সবার সামনে কথা বলি তখন আমি যে মানে অনলাইনে আমি যেরকম যেরকম হচ্ছে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি, কারণ কেউ আমাকে ডিস্টার্ব করতেছে না, মিউট করা থাকে সবার। আর সরাসরি কথা বললে হয় কি যে একটু কথা বলে কে হচ্ছে পিছনে দুষ্টুমি করে এমন টাইপ হয়। তো আমি যেটা বলতে চাই ওইটা বলতে পারি, বাট গুছিয়ে বলতে পারি না, আগোছালো হয়ে যায় সবকিছু। তো এটার সমাধান কি হতে পারে? আচ্ছা, এটার একটা, এখনকার যুগে আপনি কোথায় পড়াশোনা করছেন ভাইয়া? ভাই আমি ঢাকা সিটি কলেজে পড়াশোনা করছি, কোন কোন ইয়ার, কোন সেমিস্টার? ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, এটার একটা ডিজিটাল সলিউশন আপনাকে বলি। ডিজিটাল সলিউশনটা হচ্ছে, ধরেন আপনি কোন একটা ক্রিটিক্যাল প্রশ্ন বা ক্রিটিক্যাল ডিসকাশন করেন, হ্যাঁ, বা কেউ আপনাকে প্রশ্ন করছে, আপনি ঠিকঠাক উত্তর দিতে পারেন না, এটাই তো প্রবলেম। না ভাইয়া, আমি যখন কোনো কিছু ওদেরকে শিখাতে চাই বা হচ্ছে কোনো কিছু ওদেরকে বলতে চাই, তো আমি বাসা থেকে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে যাই যে ওদের সাথে কিভাবে কথা বলবো। বাট যখন আমি বলতে যাই তখন হচ্ছে আমি ফ্লোটা হারিয়ে ফেলি, যে আমি কোনটার পর কি কোনটা বলবো, কিভাবে বলবো। আমি যেটা বুঝাতে চাই ওটা ওদেরকে সার্ভ করি, বাট একটা ফ্লোতে থাকি না আমি, যে ভুল হয়ে যায় যে ফার্স্টেরটা আগে আগেরটা মাঝখানে এমন চলে হয়ে যায়। আমার এখানে দেখা যাচ্ছে কিনা জানি না। দেখেন, আমি কিন্তু কমিউনিকেশনের সেশন অনেকগুলো নিছি এখন পর্যন্ত। আমি যতদূর সম্ভব আমার আম, সম্ভবত আমি কমিউনিকেশন, নেগোসিয়েশন, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং এগুলা নিয়ে বেশি সেশন নিই আর কি, কোথাও নিলে। কিন্তু তারপর আমি প্রত্যেকটা সেশনে জাস্ট হচ্ছে কি পয়েন্ট লিখে রাখি আর কি, মানে কি বলবো। কারণ আমি যদি এনাফ এই পয়েন্টগুলো লিখে নিয়ে না আসতাম, দেখা যেত আমি অনেক অগোছালো কথা বলতাম, অনেক ধরনের এমনিতে অগোছালো কথা বলছি, কারণ হচ্ছে আমি তো স্ক্যাটার, মানে কোন একটা সিরিয়াল মেনটেন করে নাই, কিন্তু পয়েন্ট গুলো আমি টাচ করছি, রাইট? সো ধরুন আমি এখানে স্যান্ডউইচ মেথডটা লিখছি, এখানে প্লাস দিছি, এখানে মাইনাস দিছি, এখানে প্লাস দিছি, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমি আসলে স্যান্ডউইচ মেথড নিয়ে কথা বলবো, এবং এইভাবে বলবো। So, আপনি
ইনিশিয়ালি এটা প্র্যাকটিস করেন, লজ্জার কিছু নেই। ইনিশিয়ালি এটা প্র্যাকটিস করেন যে আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধু বান্ধবের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়ে আমার মেইন এজেন্ডা হচ্ছে 4টা, রাইট? মেইন এজেন্ডা হচ্ছে 4টা। 4টা হচ্ছে, প্রথম পয়েন্টটা 2 শব্দ লিখেন, দ্বিতীয় পয়েন্টটা 2 শব্দ লিখেন, তৃতীয় পয়েন্টে 2 শব্দ লিখেন, চতুর্থ পয়েন্টটা 2 শব্দ লিখেন। দরকার হলে আপনি ওই কাগজটা হাতের ভিতর নেন, কোনো লজ্জার কিছু নাই ভাইয়া। হ্যাঁ, এটা তো লজ্জার কিছু না, এটা হচ্ছে আপনার স্ট্রেংথ, যে না আপনি কতটা অর্গানাইজড, কতটা সিরিয়াস একটা ডিসকাশন করতে আসছেন, কিন্তু পয়েন্ট নিয়ে আসছেন, কি ডিসকাস করবেন সেটা নিয়ে আসছেন, এটা আপনার স্ট্রেংথ, রাইট? সো এইবার কিন্তু আপনার 2 শব্দ দেখলেই মনে পড়তেছে এই 2 শব্দের উপর আমার এখন কথা বলতে হবে। এই পয়েন্টটা শেষ হয়ে গেলে এরপরে 2 শব্দ দেখলে আপনার মনে পড়বে যে এই 2 শব্দে আপনার কথা বলতে হবে, এরপরে 2 শব্দ দেখলে মনে পড়বে এই 2 শব্দে আপনার কথা বলতে হবে, এরপরে এটা দেখলে মনে হবে যে এই 2 শব্দে আপনার কথা বলতে হবে। 4টা পয়েন্ট শেষ, আপনার ডিসকাশন শেষ। বুঝছেন? প্রথম দিকে এটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট এই প্র্যাকটিসটা যখন আপনি 2-4 মাস করে ফেলবেন, দেখবেন এরপর আপনার মাথায় থাকতেছে কিসের পরে কি বলবেন। ইভেন আমি যখন আমার বাসার কাউকে ডাক্তার দেখাইতে নিয়ে যাই, আমি কিন্তু এরকম ছোট একটা কাগজ নিয়ে যাই, এখন হয়তো মোবাইলে ওই যে গুগল কিপে লিখে নিয়ে যাই যে অনেক প্রবলেম আমার দেখা যায়, শারীরিক অনেক সমস্যা, আমি কি সব কিসের পরে কি বলবো, কতগুলো পয়েন্ট বলবো? 50টা পয়েন্ট আছে, 50টা পয়েন্ট যদি আমি ডাক্তারকে বলি, ডাক্তার নিজেই কনফিউজ হয়ে যাবে কিসের চিকিৎসা দিবে। আবার এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস বাদ যাচ্ছে কিনা, যেটা আমি বলতেছি লাস্টে, যেটা বলার কথা প্রথমে, সেজন্য আমি লিখে নিয়ে যাই এরকম ছোট একটা কাগজে অথবা গুগল কিপে। যখন কথা বলি ওনার সাথে পয়েন্ট দেখে দেখে কথা বলি, বুঝছেন? যাতে আমার মিস না হয় এবং ডাক্তাররা এটা খুব অ্যাপ্রিসিয়েট করে। আমি যখন, কারণ আমার বাসায় তো মানে আমার এটা রেগুলারলি যাইতে হয় বাসার বিভিন্ন মানুষজনকে, ডাক্তাররা এটা খুব অ্যাপ্রিসিয়েট করে। বলে যে আপনি যে লিখে নিয়ে আসেন এটা তো লোকজন করে না, আমরা অনেক সময় মিস করে যাই, ক্রিটিক্যাল কোনো সিমটম মিস করে যাই, অথবা রোগী বের হয়ে তার মধ্যে একটা অতৃপ্তি কাজ করে, হায় হায় এই প্রবলেমটা ছিল কিন্তু আমি তো এটা বলতে পারিনি, ভুলে গেছি। সো এটাতে কোনো ইয়ার কিছু নাই, আপনি পয়েন্ট রাখবেন, পয়েন্টটা অনেক বড় হবে না, মানে আপনি সব কথা তো লিখে ফেলবেন না। আপনি বলবেন যে 2টা শব্দে লিখে লিখে নিয়ে যাবেন, 2টা শব্দ থাকবে প্রত্যেকটা পয়েন্টে, যে 2টা শব্দ দেখলে আপনার মনে পড়বে আপনি কি বলতে চান। ঠিক আছে, এটাই প্র্যাকটিস করেন আর কি। দের ইজ নো অল্টারনেটিভ প্র্যাকটিস। এই যে আমি এখন এত কথা যে আপনাকে বললাম, যে এইটা আপনি আমাকে ধরাই দিয়েছেন বলে কিন্তু আমি বলছি, রাইট? আপনি বলছেন যে ভাই আমার এই প্রবলেম, তখন কিন্তু আমি বলতেছি, আমার কিন্তু আগে থেকে মাথায় সেট ছিল না যে আমি আপনার সাথে ডাক্তারের কথা বলবো, মাথায় ছিল না যে এরকম একটা কাগজ আপনাকে দেখাবো, এই কাগজটা এখানে, টুকরাটা এখানেই ছিল, কিন্তু এই যে রিলেটেড ওয়েতে আমি দেখাই ফেললাম, এটা কিন্তু আমি ছিঁড়ে নি না, এটা এখানে আগে থেকে ছিল কাগজটা। তো আমার মাথায় ছিল না, আপনি যখন আমাকে পয়েন্টটা ধরাই দিচ্ছেন তখন কিন্তু আমি এটা কথাটা বললাম, ডাক্তারের কথাটাও হুট করে মাথায় আসছে, বলে ফেললাম, দ্যাটস ইট। আচ্ছা ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, আপনি শুরুর দিকে যে বিষয়টা বলছিলেন কারো সাথে অ্যাপ্রোচ করার সময় সুগার কোটিং না করতে, এখন আমি আসলে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্টে কনভার্ট হওয়ার সময় আর কি আমার তো কোনো ডিরেকশন ছিল না, ইউটিউব ভিডিও দেখে দেখে শিখতে শিখতে আমি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমি সবাইকে খুব কথা বলার সময় ওভারকোট করে ফেলি, এবং আমার পার্সোনালি মনে হয় যে ওনারাও হয়তো 2-3বার অ্যাপ্রোচ করার পর বুঝতে পারে যে বিষয়টা অন্যদিকে যাচ্ছে। এটা এখন আমি অ্যাভয়েড করবো কিভাবে? আপনি রোগ ধরে ফেলছেন, রাইট? রোগ ধরে ফেলছেন, তার মানে ট্রিটমেন্ট ইজি। কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রোগের ট্রিটমেন্টের বড় সমস্যা হচ্ছে রোগ ধরা। ডাক্তারদের আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার চিকিৎসার সবচেয়ে কঠিন পার্ট কি, এটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারা যে এটা আমার প্রবলেম। যখন আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন যে দিস ইজ ইউর প্রবলেম, দেন অ্যাকচুয়ালি সমাধান আপনার হাতে। কারণ প্রবলেম তো আপনি জানেন, সমাধান আপনার হাতে। আপনি সুগারকোট করেন প্রবলেম, সমাধান করবেন না। এখন এত ইজি তা না, রাইট? একটা মানুষের নেচার তো চেঞ্জ হতে সময় লাগে, সেটা সচেতন ভাবেই সময় লাগবে। যেমন আপনি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হইতে টাইম লাগছে না, এক্সট্রোভার্ট হইতে ইন্ট্রোভার্ট হবেন না, বাট প্রিসাইজ হবেন। প্রিসাইজ হইতে গেলে আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন,
তখন আপনি নিজেই তো বুঝতেছেন যে কিছু জিনিস সুগার কোট করতেছেন। অ্যাসেস করেন যে আচ্ছা আমি এখন আনিস ভাইয়ের সাথে কথা বললাম, কোন কোন জায়গাতে আমি সুগার কোট করছি। জাস্ট কাগজ কলম, এই কাগজ কলম খুব বেশি উপকার নাই আমার। সবসময় কলমটা খোলা থাকে, এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু কলম খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, খাতাও খোলা আছে। সো এটা খুব কাজে দেয়। যে ধরেন যখন আপনি আমার সাথে কথা বলা শেষ হয়েছে, এবার আপনি চিন্তা করেন যে আপনি আমার সাথে কি কি কথা বলছেন এবং কোন কোন জায়গাতে ওভারকোট করছেন। ওভারকোট কোন কোন জায়গাতে, ধরেন আপনি আপনার কাছে মনে হয়েছে যে 3টা জায়গা, 1 2 3, এই 3টা জায়গাতে আমি ওভারকোট বা সুগার কোট করছি। হ্যাঁ, তাহলে এই 3টা জায়গায় কোন কোন সিনারিওতে আপনি সুগার কোট করছেন বুঝে যাবেন না? জি। বুঝে যাবেন। তার মানে এখন আপনি বুঝতে পারতেছেন যে আমি এই সিচুয়েশন গুলাতে ওভারকোট সুগার কোটিং করি। তাহলে নেক্সট টাইম আপনার মাথায় থাকতে হবে যে এই সিচুয়েশন গুলাতে যাতে আসলে আমি সুগার কোট না করি, যাতে ডিরেক্ট কথা বলি। হয়তো হ্যাঁ, এখন 3টা পয়েন্টে আপনি বলছেন সুগার কোট করছেন, পরের বার থেকে সচেতন হয়ে গেলে 3টা থেকে 2টাতে নেমে আসবে, এর পরের বার থেকে 2টাতে 1টাতে নেমে আসবে, এর পরের বার থেকে হয়তো আর আপনার সুগার কোটিং হবে না। বুঝতে পারছেন? জাস্ট নিজেকে অ্যাসেস করা, যা করছেন সেটাকে অ্যাসেস করা এন্ড ওইটা ব্লক করে দেয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ।